Good evening, everyone, and welcome to today's Gate Insight series with Debarko Chakraborty, organized by ISRE Jadavpur University Students Chapter. I am Orkobroto Das and Mechanical UG2, and with me co-hosting is Usmita Bakchi, Chemical UG2. So let's start with today's session. Very warm welcome, Debarkhoda, in today's evening. Our ISRE Jadavpur University Students Chapter is delighted and blessed to have someone like you who has made us, the JNs, proud not once but twice by securing AIR 31 in GATE 2023 and AIS 6 in GATE 2024. Besides these two glorious victories, Devarghuda has also served as a marketing intern in Flutter and Goodspace, and now working as a management trainee in Engineers India Limited, which is a great source of motivation for juniors. Thank you, Devarghuda, for managing some time for us from your busy schedule. Now, without wasting any time, let's hop on today's session and create some wonderful moments together. So, if we come to the topic, today's topic, what was your experience when you become the JUNs? What was the story behind your days in JU? Can you share with us? So good afternoon, all of you. A very good evening to all of you. Actually, pardon me because my net connection was too slow, so I got disconnected from my PC and hence I joined from mobile. So hope you are all doing well in your personal life and professional life. So let's start about my journey in Gate. So to be honest, should I start now or am I audible? You can start. হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইংলিশে কন্টিনিউ করবো না বাংলায়? যেটাই তুমি কমফোর্টেবল। আচ্ছা আচ্ছা তো ইংলিশ বাংলা মিলিয়ে বলছি। তো অ্যাকচুয়ালি দেখ আমি যখন কোভিড পিরিয়ড যখন হয়েছিল 2020-21 সালে, তো আমার ইঞ্জিনিয়ারিং তখন থেকে শুরু হয়েছিল কাইন্ড অফ 2020 সালের এইচএস দিয়েছিলাম আর সে বছর WBCE থ্রুতে আমার কেমিক্যাল হয়েছিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার যখন ক্লাস শুরু হতে হবে 2021 হয়ে গেছিল সে টাইমে, যারা যারা আমাদের ব্যাচে তারা জানবে। এবার তখন আমাদের কি হয়েছিল, তখন ওই বছরটা যেটা হয়েছিল একটা ঘটনা ঘটেছিল যে যেহেতু কোভিড পিরিয়ড ছিল সেই জন্য একটা রিসেশন চলছিল সব জায়গায়, ওকে। তো এই জন্য সে বছর মানে গেটের ক্রেজটা অনেকটা হাই ছিল এট দ্যাট টাইম, 2021 সালের কথা বলছি। তো ওই টাইমে আমি আমার ওই ব্যাচে বহু সিনিয়রকে দেখেছিলাম তারা IOCL এ জব পাচ্ছে, ধর ONGC তে পাচ্ছে, বিভিন্ন PSU তে পাচ্ছে, IIT বোম্বে টেক করছে। তো সেই থেকেই আমার এই গেটের প্রতি মানে ইন্সপিরেশনটা আমার, তো সেখান থেকে আমি গেটের ছুটে জার্নিটা শুরু করেছিলাম। আর এমনি আমার বিটেকের জার্নি তো 2021 থেকে 2022 অনলাইনেই কেটেছিল। আর তারপর থেকে না লাস্ট 2 বছর মানে 2022-এর মিডল থেকে 2024 অব্দি যাদবপুর একটা খুব ভালো একটা ক্যাম্পাস লাইফ কেটেছে। আর অবশেষে এই রিসেন্টলি আমি পাস আউট হলাম মে মাসে, আর এখন আমি আছি গুরগাঁওয়ে। তো পরের কোশ্চেনটা করছি যে এত অনেক কিছু সেম ছিল, ক্লাস টেস্ট সিটি, মানে এইগুলোর সাথে ম্যানেজ কিভাবে করলে মানে গেটের প্রিপারেশনটা? আচ্ছা আচ্ছা দেখ, এটা একটা আমি খুব একটা মেথড বার করেছিলাম আমি পার্সোনালি, এটা আমি তোদেরও সাজেস্ট করবো যারা যারা গেটের অ্যাসপিরেন্ট তাদের। দেখবি ফার্স্ট ইয়ারে তো কমন সাবজেক্ট সবার থাকে, ধর ফিজিক্স কেমিস্ট্রি থাকে, CPNM থাকে, দ্যাটস অল, এগুলো বাদ দিয়ে বলছি। তো হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন উঠবি তখন তোর সেমিস্টার যখন শুরু হবে, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, তুই দেখবি তোদের কোর্স সাবজেক্ট স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। লাইক আমি যেহেতু কেমিক্যালে ছিলাম তো আমি কেমিক্যালের দিক থেকে বলছি, আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, তারপরে হচ্ছে ধর কেমিক্যাল প্রসেস প্রিন্সিপাল, আর হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, ঠিক আছে। আরো দু তিনটা সাবজেক্ট আছে, এই দু তিনটা সাবজেক্ট ধর মেশিন ডিজাইন না আমাদের ছিল হচ্ছে টেন্টার মেটেরিয়াল, এগুলো গেটে নেই। এবার ধর এই তিনটা সাবজেক্ট আমাদের গেটে ছিল, ঠিক আছে। তো ওই সময় আই জাস্ট থট দ্যাট এবার গেটের জন্য প্রিপারেশন শুরু করা উচিত, কারণ যেহেতু একটা যাদবপুরে যদি প্লেসমেন্ট সিনারিও তুই দেখবি একটা ভালো ডিসেন্ট এসডিপি তো দরকার, ঠিক আছে, কারণ কম্পিটিশন যথেষ্ট হাই থাকে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমার টার্গেট বরাবর তো ছিল যে ধর 8.5 এসিপি আমার রাখতেই হবে, অফলাইন অনলাইন দুটো মিলিয়ে। তো দ্যাটস অল। এভাবেই আমি যেই সাবজেক্ট গুলো আমার সেই পার্টিকুলার সেমিস্টারে ছিল সেগুলো আমি আগে করতাম। ধর আমার যখন সেকেন্ড ইয়ার চলছিল আমি সেকেন্ড ইয়ারই ঠিক করে নিয়েছিলাম যে আমাকে ওই ফ্লুইড মেকানিক্স আর হচ্ছে থার্মোডাইনামিক্স আর হচ্ছে যেটা আছে প্রসেস ক্যালকুলেশন সেট করে দিতে হবে।
এবার সেকেন্ড ইয়ার আস্তে আস্তে আমার প্রায় গেটের 4-5 সাবজেক্ট শেষ হয়ে গেছিল, ঠিক আছে, কারণ ওই সাবজেক্ট গুলো আমাদের গেটেও ছিল প্লাস প্লেসমেন্ট মানে সেমিস্টারও ছিল, সেখান থেকে শুরু করেছিলাম। আর সিটির জন্য আমি যেটা করতাম ক্লাস টেস্ট বা এনসেম এর আগে যাদবপুরে বরাবরই মানে পিওয়াইকিউ বেস কোশ্চেনই হয়, সেটা নিয়ে চাপের কিছু হয় না। জাস্ট সিটির আগে, সিটির ধর 2-3 দিন আগে হোক বা ধর সেমিস্টারের 7 দিন আগে হোক আমি গেটে পড়া থামিয়ে রাখতাম, তখন স্ট্রিক্টলি আমি সিটির জন্য পড়তাম। বাকি তো ইউটিউব আছে, ইউটিউবে ম্যাথের জন্য তো ভগবান শ্রী বিশ্বকর্মা, তারপরে গজেন্দ্র পুরোহিত আছে, আর তো অন্য সাবজেক্টেরও আছে খুব সম্ভবত। ঠিক আছে। তুমি এখন যেটা বলছিলে যে we have many YouTube channels like Gajendra Purohit, any others. So can GATE be cracked only on the basis of YouTube channel or other online resources, or do we need extra tuitions like which are available in the market? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে, তো তোমার কি? দেখ, অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে এটা পার্সপেক্টিভ অনেকটা আলাদা হয়, ঠিক আছে, মানে লোকের টেকিং পাওয়ারের উপর অনেকটা ডিপেন্ড করে। যদি আমাকে প্রশ্ন করিস যে মানে ইউটিউব থেকে পড়লে হয় কি হয় না, শুধুমাত্র ইউটিউব থেকে পড়লে, আমি বলবো যে মানে হওয়া সম্ভবই, অবশ্যই হতে পারে, তবে মানে যেটা স্টেকটা অনেকটাই হাই। অর্থাৎ তুই যদি কোচিং নিস বা ধর অনলাইন অফলাইন যাই হোক, সেই কোচিং নিয়ে যদি তুই পড়িস আর প্লাস ও তার বাদ দিয়ে তুই শুধু ইউটিউব থেকে যদি তুই পড়িস, তাহলে তোর রিস্কটা অনেকটাই থেকে যায়। কারণ একটা আমি এক্সপ্লেন করে বলছি, ধর ইউটিউবে যেটা হয় কি, ধর যে কোনো কোচিং ইনস্টিটিউটই হোক তার একটা মার্কেটিং এর ব্যাপার থাকেই একটা, মানে কাউকে বলছি না নাম না করেই, ধর ইউটিউবে ধর 1 ঘন্টা ভিডিও দেখায়, কিন্তু আলটিমেটলি সামনে শুরুতে 1 ঘন্টা অ্যাড, 10 মিনিট অ্যাড, লাস্টে অ্যাড 10 মিনিট অ্যাড। এটা মানে আলটিমেটলি তোর ডিস্ট্রাকশন হবে একটা, তখন ইউটিউব খুলবি, ইউটিউবে তোর ব্যাকগ্রাউন্ডে ধর আসছে কোনো গানের ভিডিও বা কিছু, সেখানে তোর অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, ঠিক আছে। প্লাস সেখানে তুই টিচারদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকতে পারিস না, ঠিক আছে, এটা কারণ সবসময় তো ধর স্যাররা তো মানে স্টুডেন্টদের সাথে গাইড নাও করতে পারে। এবার যদি তুই ধর কোনো ইনস্টিটিউটে পড়িস, সেটা অফলাইন হোক বা অনলাইন, তুই সেখানে তুই স্যারদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকবে, ঠিক আছে। তো একটা তোর চাপ, তোর উপর একটা চাপ থাকবে, এই চাপটা অনেক সময় খুব ভালো কাজ করে। ধর তুই জানিস যে তোকে একটা জায়গায় একটা ধর পিপিটি দিয়েছে তোকে, বা তোর কোনো অ্যাসাইনমেন্টে তোকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, মানে কলেজে হোক বা টিউশনে হোক, তোর এই চাপটা তোর উপর থাকবে, তোকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে বা টেস্ট দিতে হবে। এটা কি হয় যে ধর তোর এই প্রেশারটার জন্য, এই কম্পিটিশনের জন্য তোর প্রিপারেশনটা আরো ভালো হবে, ঠিক আছে। ধর আমার যদি ধর এখন আমার সিআরই কোনো এক্সাম আছে, ঠিক আছে, আমি কোচিং ইনস্টিটিউটে পড়ি কোনো, সেখানে আমার সাথে আরো 20 জন পরীক্ষা দেবে। এবার আমি নিশ্চয়ই চাইবো যে আমাকে 20 জনের মধ্যে অন্তত টপ 5 বা টপ 3 থাকতে হবে যদি আমি গেটে ভালো করতে চাই। তো সেই কম্পিটিশনটা কিন্তু একটা কোচিং ইনস্টিটিউটে ভালোভাবেই হয়। তুই ইউটিউবে স্টাডি করবি, তুই ইউটিউবে কিন্তু তুই তোর কম্পিটিটর কেউ নেই, তুই এটা বুঝতে পারবি না তোর মানে তোর সাথে যারা প্রিপারেশন করছে তাদের লেভেল কিরকম, ঠিক আছে। আর তাদের লেভেল বোঝার জন্য একটা হয় টেস্ট সিরিজ দেওয়া। এবার শুধুমাত্র টেস্ট সিরিজে তো হয় না, কারণ টেস্ট সিরিজ শুরু হয় ধর সেপ্টেম্বর থেকে, অক্টোবর থেকে, সেই সময় থেকে। তো একটা স্ট্রাকচার ওয়েতে যদি তুই কোচিং করিস, সেটা অনলাইন হোক বা অফলাইন যাই হোক, সেটা তোর গেটিং পাওয়ার। যেমন পার্সোনালি আমি যেটা করেছিলাম যে আমার অফলাইন একদম ভালো লাগতো না, ঠিক আছে। আমি যেই টাইমে অফলাইন কোচিং করেছিলাম একটা, তো সেটা আমার খুব মানে বাজে অভিজ্ঞতা ছিল। ধর শনিবার রোববার সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অব্দি, যেটা হয় না, আমার পার্সোনালি আমার কখনোই পছন্দ হতো না তা। তো আমি যেটা চাইতাম, ধর একটা অনলাইন কোচিং ইনস্টিটিউট যেটা খুব ভালো হবে। ধর আমার যখন ইচ্ছে, ধর আমি কলেজ থেকে এলাম বিকেল 5টায়, সকাল সন্ধ্যে 6টা থেকে আমি শুরু করলাম পড়ার, রাত 11টা অব্দি চললো ক্লাস, কোনো অনলাইন ক্লাস। অনলাইনে তো কোনো ব্যাপার নেই, তুই যখন সে দেখতে পারিস একটা, সেরকম ভাবে আমি করতাম। এবার অনলাইনে ক্লাসের সুবিধা কি হতো, ধর যখন তুই কোনো ইনস্টিটিউটে পেইড স্টুডেন্ট হবি, তুই টাকা দিয়ে যখন পড়বি, সেখানকার যারা এডুকেটেড থাকবে বা ফ্যাকাল্টি, তারা দায়বদ্ধ তোর কোশ্চেনের উত্তর দিতে, মানে তোরা তোর ডাউট সলভ করবেই। সেটা অনেক সময় অনলাইনে ইউটিউব দেখে হয় না। ধর ইউটিউবে তুই স্যারদের ভিডিও দেখছিস, অবশ্যই তুই কমেন্ট সেকশনে তুই ডাউট করতে পারবি, কিন্তু স্যার কমেন্ট দেখবে কিনা, স্যারের নাম্বার পাবি কিনা, সেটা আলাদা একটা প্রশ্ন হয়ে যায়। তো সেই জন্য আমি বরাবরই এটাই বলবো যে ইউটিউব দেখে অবশ্যই সম্ভব, সম্ভব না আমি কখনোই বলবো না, কিন্তু সেটা তোর উপর ডিপেন্ড করছে, তোর ডাউট কতটা আসছে, তুই ডাউট সলভ করতে পারছিস কিনা, তুই গাইডেন্স কিরকম পাচ্ছিস। তবে এরকম যে কোনো বড় পরীক্ষার জন্য একটা গাইডেন্স দরকার অবশ্যই। সেটা আমি মনে করি তাই যে মানে যে কোনো এডুকেটিভ ইনস্টিটিউট তাই খুব দরকার। তো একটা কোশ্চেন ছিল যে মানে হোয়াট ইজ দ্য বেয়ার মিনিমাম টাইম যেটা আমরা গেটকে দিতে পারি, মানে ধরো মানে প্রিপারেশন খুব লেটে শুরু করলাম, তো লেট মানে মিনিমাম কত টাইম দিতে হবে আমাদের একটা ভালো রেজাল্ট করার জন্য? হ্যাঁ, আমি মনে করি গেটের জন্য 1 ইয়ার এনাফ। মানে যে কোনো ব্রাঞ্চের গেটের জন্য যদি 1 ইয়ার ভালোভাবে দিস, একদম এক্সক্লুডিং টেস্ট সিরিজ বলছি আমি, মানে ধর 1 বছর তুই শুধু প্রিপারেশনের উপর যদি দিস, তাহলে সেটা মোর দেন এনাফ আমার মতে। কারণ আমি দেখ, আমি 2021-এ আমি গেট প্রিপারেশন শুরু করেছিলাম সেপ্টেম্বরে। আমি থার্ড ইয়ারে যেটা, না 2023-এ থার্ড ইয়ার ছিল আমার, আমি থার্ড ইয়ারে কিন্তু 31 র্যাঙ্ক নিয়ে চলে এসেছিলাম। কিন্তু যেহেতু থার্ড ইয়ারের র্যাঙ্কটা খুব একটা কোনো মানে হেল্প করে না, সেই জন্য আমাকে আবার গেট দিতে হলো, এবার সেটা আলাদা ব্যাপার। তবে যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রেই হোক, এরকম মেকানিক্যালের ক্ষেত্রে বা সিভিলের ক্ষেত্রেই হোক,
মানে 1 year ইজ মোর দেন এনাফ। কেমিক্যাল সেটা 5-6 মাসে হয়ে যায়, কিন্তু বাকি ব্রাঞ্চের ক্ষেত্রে মাথায় রেখে বলবো যে 1 month ইজ মোর দেন এনাফ, 1 year ইজ মোর দেন এনাফ। আর ওই 1 বছর প্রিপারেশনে দেওয়ার পর নেক্সট যে 3-4 মাস বাকি থাকবে, ধর কেউ এই বছর জুলাই সিলেবাস শুরু করলো, ধর গেট প্রিপারেশন শুরু করলো, তার 2025-এর জুলাই গেট প্রিপারেশন শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, কারণ 12টা সাবজেক্ট থাকে, হার্ডলি 14টা থাকতে পারে কোনো ব্রাঞ্চে। এবার জুলাই থেকে তো হচ্ছে টেস্ট সিরিজ দেওয়া শুরু করলো, টেস্ট সিরিজ প্লাস রিভিশন। টেস্ট সিরিজ ধর প্রথমে হয় টপিক ওয়াইজ টেস্ট হয়। ধর একটা সাবজেক্ট আছে, ধর হিট ট্রান্সফারে আছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, আর একটা আছে হিট এক্সচেঞ্জার। ধর প্রথমে সে কন্ডাকশনের টেস্ট দিল, দিয়ে কনভেকশনের টেস্ট দিল, এরকম ভাবে একটু দিয়ে দিতে থাকবে টপিক ওয়াইজ জুলাই আগস্টে। তারপর সেপ্টেম্বর থেকে যেটা হয় যে সাবজেক্ট ওয়াইজ টেস্ট দিল। লাইক আমি কেমিক্যালের কথা বলছি, অসুবিধা কেমিক্যালেই পড়ে। তো কেমিক্যালে ধর 12টা সাবজেক্ট আছে, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, সিআরই, ফ্লুইড মেকানিক্স। তো সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসে দিতে পারে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টেস্টের উপর। ধর আজকে ফ্লুইডের টেস্ট দিলাম, 2 দিন পর গোটা হিট ট্রান্সফারের টেস্ট দিলাম, তারপর গোটা মাস ট্রান্সফারের টেস্ট দিলাম। আর আলটিমেটলি ধর যখন ডিসেম্বর জানুয়ারি, তখন ফুল লেন্থ টেস্টের উপর ফোকাস করা উচিত। তো সবাই যেই মানে যেই ডাব্লিউবি যেই ডিএসসি আইডিয়া আছে যে টেস্ট সিরিজ যেরকম ভাবে হয়, রিগোরাস একটা সিরিজ দেওয়ার ব্যাপারটা 3 ঘন্টা বসে দেওয়া, কোনো রকম মানে হেল্প না নিয়ে বাইরে কোনো রকম ভাবে একদম আইসোলেট করে, ঠিক সেই মেথডটাই তোকে রিপিট করতে হবে গেটের জন্য, কারণ যেই তো ঠিক সেরকম ভাবে। তবে এটা একটা ভালো ব্যাপার যে যেই যে কম্পিটিশন, গেটেটার 10% কম্পিটিশন নেই। কারণ যেইটা ধর হার্ডলি ধর 15-16 লাখ তো পরীক্ষা দেয় এখন খুব সম্ভবত, বা 10 লাখ তো দেয়। আর গেটের যে কোনো ব্রাঞ্চ মিলিয়েও 1 লাখ 1.5 লাখ হাই ম্যাক্সিমাম তাই হয়, ঠিক আছে। আর যেই যেটা করে, যেই কলেজ প্রোভাইড করে, আর গেট যেটা করে সেটা জব প্রোভাইড করে। তো এটাও একটা প্লাস পয়েন্ট যে ধর আলটিমেটলি যদি কেমিক্যালের কথা বলি, কেমিক্যালে যদি টপ 100-150 মধ্যে থাকিস, তোর যে কোনো ভালো ভালো পিএইচডিতে জব কনফার্ম হয়ে যাবে। আর বাকি সিভিলের ক্ষেত্রে যেহেতু কম্পিটিশনও বেশি, সেজন্য এখানকার স্কোপও অনেক বেশি থাকে সিভিলের ক্ষেত্রে। লাইক আমার রুমমেট আছে যে ইআইএল মেকানিক্যাল ব্রাঞ্চে পেয়েছে, ইআইএল তার গেটে 208, ঠিক আছে। অর্থাৎ তুই এটা বুঝতে পারছিস যে যত কম্পিটিশন বেশি হবে তত তোর জন্যই ভালো, কারণ যেহেতু বেশি লোক পরীক্ষা দেবে সেজন্য সেখানে ভ্যাকেন্সি বেশি বেশি করে আসবে। তো ভয়ের কিছু ব্যাপার নেই, জাস্ট প্রিপারেশন করতে যা। আর যেটা বললাম, আহ, তুমি মানে মক টেস্টের ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার করে দিলে। বাট মক টেস্টের ক্ষেত্রে আমাদের একটা জাস্ট ডাউট থাকে যে শুধু কি মক টেস্ট দিয়ে যাওয়া, মানে অনলি গিভিং মক টেস্ট ইজ এনাফ? কারণ মক টেস্ট দেওয়া মানে দিয়েও যে অনেক সময় মানে অনেক রকমের ফিডব্যাক থাকে বা অনেক রকমের প্রবলেম থাকে। তো আমরা কি করে, হাউ ডু উই গেট মোর বেনিফিটস ফ্রম মক টেস্ট? কারণ আমাদেরও হাতে একটা লিমিটেড টাইম আছে, তার মধ্যে আমাদের মক টেস্ট দিতে হবে। তো ঠিক কতগুলো মক টেস্ট বা কি কি ভাবে মক টেস্ট দিলে আমাদের সেটা বেশি ফ্রুটফুল হবে, এবং মক টেস্ট দেওয়ার পরে যে রেজাল্টটা যে আসছে সেটাকে কিভাবে অ্যানালাইজ করবো, বা কি কি ভাবে আমরা সেখান থেকে আরো বেশি প্রোগ্রেস করতে পারি মক টেস্টের থেকে, সেটা নিয়ে যদি তুমি একটু আমাদের সাথে শেয়ার করো। দেখ মক টেস্ট কটা দেওয়া যায় সেটা সবার আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, মানে সেটা নিয়ে মানে সেটা সবার উপর ডিপেন্ড করে কার কিরকম প্রিপারেশন লেভেল তার উপরে। এবার হ্যাঁ, মক টেস্ট তুই যেটা প্রশ্নটা করলি যে মানে মক টেস্ট কিরকম ভাবে দিলে ভালো হয় বা কি মেথড হওয়া উচিত। তো দেখ আমি যেটা করতাম, ধর আমার এবার গেট ছিল 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। আমার গেটের টাইম ছিল সকাল 9:30 থেকে দুপুর 12:30, ঠিক আছে। তো আমি যখনই বাড়িতে মক টেস্ট দিতাম, আমি ঠিক ওই টাইমে দিতাম। তাহলে আমার সেই মানে ফিজিক্যালি বা মেন্টালি আমি প্রস্তুত রাখতাম যে আমার 9:30 সময় টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো ওরকম 9:30 সময় শুরু করতাম, আর ঠিক মানে 12:30 সময় শেষ করতাম। এরকম না যে আমার আগে শেষ হল তুমি সাবমিট করে দিলাম, কারণ মক টেস্টে সাবমিট অপশন থাকে খুব, কিন্তু ওটা আমি করতাম না, ওয়েট করতাম টিল 12:30 বাজছে, ঠিক আছে। এবার 12:30 বাজার পর যেটা কাজ করতাম সেটা আমি দেখতাম আমার কোথায় কোথায় ভুল হয়েছে। ধর তো আমি একটা করে করে সিলি মিস্টেক করলাম, সেটা দেখলাম। এবারে সিলি মিস্টেক জিনিসটা খুব বাজে লাগে, ঠিক আছে, কারণ সিলি মিস্টেক এমন জিনিস যেটা তুই জানবি, ঠিক আছে, কখন তুই 2+2 5 করে দিবি তুই জানবি না। এটা খুব ইরিটেটিং জিনিস একটা, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে এটা কন্ট্রোল করতে হবে আমাদের সবাইকে। কারণ আমি 2023 গেটেও একটা সিলি মিস্টেক করে চলে এসেছিলাম, 2024-এও করেছি একটা, ঠিক আছে। তো সিলি মিস্টেক ইজ পার্ট অফ আওয়ার লাইফ, ট্রাই করবি যতটা মিনিমাইজ করা যায় ততটা, ঠিক আছে। এবার সিলি মিস্টেকের পার্টটা হলো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসেপচুয়াল ডাউট, ঠিক আছে। কারণ তুই প্রথম মক টেস্ট দিলিস, তুই দেখলি ছেলে মনের কাছে কোনো কোশ্চেন এসছে, এদিকে তো ছেলে মনের তো ক্লিয়ার না কোথাও কনসেপ্টটা। তখন নেক্সট তোর কাজ কি হবে, মক টেস্ট দেওয়ার পর সেই ইউটিউব বা তুই যেখানে যেই কোচিং ইনস্টিটিউটে পড়িস সেখানকার ছেলে মন্ডলের লেকচার দেখা হবে, ঠিক আছে। ছেলে মন্ডলের সিআই টুটে আছে, তোরা 3rd ইয়ারে জানবি। তো ওটা খুব ইম্পর্টেন্ট গেটের জন্য, তো সেই টপিকটা তুই দেখে নিবি। তুই ট্রাই করবি উইক টপিক গুলোতে ফোকাস করতে, ঠিক আছে। আর তারপর ধর আমি একটা করতাম, আমার একটা খাতা ছিল, ঠিক আছে। মক টেস্ট যখনই শেষ হতো আমার লাঞ্চ করে, ধর আমি একটু ব্রেক নিয়ে যেটা করতাম, যে কোশ্চেন গুলো আমার ভুল হলো বা যে কনসেপ্ট গুলো আমি জানতাম না সেগুলো সেই খাতায় নোট করতাম। ধর কোনো কোশ্চেন আমার ভুল হলো, সিলি মিস্টেক গুলো বলছি না, ধর কোনো কোশ্চেন কনসেপচুয়াল ভুল হলো, আমার কোনো মেথড আমি জানতাম না, ভুল করলাম। ম্যাথামেটিক্সে অনেক কিছু আছে, তো নিউমেরিক্যাল মেথড দেখবি ওখানে অনেক ডিটেলস থাকবে। তো থার্ড সেমিস্টারে খুব সম্ভবত আছে ওটা। তো
ধর এই ভুলগুলো যেগুলো হচ্ছে সেগুলো আলাদা কপিতে নোট করতাম এবং ট্রাই করতাম যখন নেক্সট দিন মক টেস্ট দেবো আমি। ধর আমি বলি রোজ মক টেস্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে, আমি 1 তারিখ দিতাম, আবার 4 তারিখ দিতাম, আবার 7 তারিখ দিতাম, আবার 10 তারিখ দিতাম, আর বাকি 2 দিন পুরো রিভিশন করতাম আমি। ধর যে টপিক উইক সেটা পুরো রিভিশন করলাম, কোনো সাবজেক্ট রিভাইজ করলাম, তোর কোনো পিওয়াইকিউ আবার সলভ করলাম। কারণ পিওয়াইকিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গেট অর এনি এক্সাম, ঠিক আছে। কারণ পিওয়াইকিউ হচ্ছে সেই কোশ্চেন গুলো যেগুলো অলরেডি গেটে একবার মানে আস্ক করা হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং ওর থেকে ভাইরাল কিছু হতে পারে না, নট ইভেন মক টেস্ট। তো ট্রাই করবি তো যে কোনো সাবজেক্টের পিওয়াইকিউ অ্যাটলিস্ট 2 থেকে 3 বার করতে। মানে যদি কোশ্চেন গুলো খুব ইজি হয় তাও করবি তুই 2 থেকে 3 বার করতে। তোর একবার জুলাই করলি, একবার নভেম্বরে করলি, একবার জানুয়ারিতে করলি, যেন তোর মাথায় ঢুকে যায় কোশ্চেন গুলো, ঠিক আছে। এটা খুব হেল্প করবে তোকে। তুই গেটের যখন টাইমে দেখবি, ধর তোর পিওয়াইকিউ তো রিপিট হয় না, কিন্তু পিওয়াইকিউ মানে তবে কোন কনসেপ্ট একই থাকে, কনসেপ্ট রিপিট হতে পারে। এবার ধর তুই তখন গেটে সেই কোশ্চেনটা দেখবি, তোর মাথার মধ্যে কয়েক সেকেন্ডে তো কোশ্চেনের প্রসেস হয়ে যাবে। এটা খুব হেল্প করে, ঠিক আছে। তো পিওয়াইকিউ হলো এটা। আর ডাউটের জন্য বা এই কোশ্চেনের জন্য একটা আলাদা খাতা বানাবি, ঠিক আছে। সেই খাতায় কোশ্চেন গুলো নোট করবি, আর নেক্সট যেদিন টেস্ট দিবি সেদিন সেই কোশ্চেন গুলো একবার দেখে নিবি যে এখানে এটা ভুল হয়েছিল আমার, আমি এই কনসেপ্টে জানতাম না, এখন এই কনসেপ্টে জানি, আমি ইউটিউব থেকে পড়ে নিয়েছি, বা আমার সেই নোটসটা এখন হয়ে গেছে, ঠিক আছে। এটা খুব হেল্প করে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন 2022-এ প্রথম মক টেস্ট দিয়েছিলাম, ঠিক আছে, প্রথম যেটা গেটের জন্য মক টেস্ট, সেখানে আমার 49 মার্কস ছিল, ঠিক আছে, 100-তে। আর আমি যেটা 2024-এ যখন লাস্ট মক টেস্ট দিলাম ধর গেটের জন্য, গেটের বলছি মক টেস্টটা বলছি, যেখানে আমার 86 মার্কস ছিল। সুতরাং যখন তুই মক টেস্ট দিতে যাবি না, টাইমের সাথে সাথে তোর অনেক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে তোর তোর ধর প্রথম মক টেস্ট তুই যেটা ভাবছিস খুব কঠিন জিনিস, তুই থার্ড বা ফোর্থ মক টেস্টে দেখবি সেই কোশ্চেনটা অত্যন্ত কমন এবং খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। এটা খুবই প্লাস পয়েন্ট গেটের জন্য। কারণ গেটের ক্ষেত্রে যেটা হয় যে কনসেপ্ট লিমিটেড থাকে, ঠিক আছে। কারণ যেইতে প্রত্যেক বছর সিলেবাস একটু একটু বাড়ে, কিন্তু গেটের ক্ষেত্রে প্রায় 5 বছর 6 বছর অন্তর অন্তর সেমই থাকে সিলেবাস। তো এটা খুব প্লাস পয়েন্ট একটা, জাস্ট পিওয়াইকিউ গুলো করবি, টেস্ট সিরিজ ভালো করে দিবি আর রিভিশন করবি, দ্যাটস অল। তো মানে আর একটা কোশ্চেন ছিল যে তোমাদের 2024 ওয়াজ এ প্লেসমেন্ট সিজন, 23-24, সো হ্যাঁ, হাউ হ্যাঁ। ডিড ইউ ম্যানেজ ইটস টাইম উইথ গেট প্রিপারেশন? মানে মক টেস্ট গুলোতে এত ফ্রিকোয়েন্টলি দিতে হচ্ছে তোমাকে তো। দেখ অ্যাকচুয়ালি যেটা হয় কি, ধর মানে প্লেসমেন্টের জন্য যেটা ফার্স্ট একটা রাউন্ড হয়, ঠিক আছে। মানে ধর অ্যাক্টিভিটি আসে করছেন ওখানে, বা টেকনিক্যাল রাউন্ড যেটাকে বলে। তোর কোন ইয়ার, মানে অ্যাকচুয়ালি আমি জাস্ট ইন যাচ্ছি, তো কোন ইয়ার আমরা অন্তর্গত? সবে সেকেন্ড ইয়ারে উঠলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখ থার্ড ইয়ারে যখন ইন্টার্নশিপ সেশন হবে বা যখন কোনো প্লেসমেন্ট সেশন হবে, তার আগে একটা হচ্ছে যে কোনো আগে একটা ধর তোকে একটা অ্যাপটিটিউড রাউন্ড হবে, ঠিক আছে। তোর এই অ্যাপটিটিউড রাউন্ডটা হচ্ছে ধর তোর তোর যে ব্রাঞ্চে ছিল সেই ব্রাঞ্চে তোর টেকনিক্যাল কোশ্চেন থাকবে, তোর অ্যাপটিটিউড কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবার তার জন্য তোকে তোর টেকনিক্যাল নলেজ তো লাগবে, ঠিক আছে। এটা অনেকের যেটা হয়, অনেকে যেটা করে কি, ধর ইউটিউব থেকে পড়ে নেয় প্লেসমেন্টের কদিন আগে। এই ধর ফিডের ধর কিছু কিছু দেখছি টপিক আছে, ধর পাম্প আছে, কেমিক্যালের ক্ষেত্রে যদি বলি আমি, পাম্প আছে, কম্প্রেসার আছে, হিট ট্রান্সফারে ফার্স্ট ল অফ ইকুয়েশন, কার্নোট সাইকেল, এগুলো আছে, ঠিক আছে। এবার কিছু কিছু টপিক সেগুলো রিপিট হয় প্রচন্ড ভাবে, সেগুলো করে নেয়। তারপর অ্যাপটিটিউডে ধর এই কোশ্চেন গুলো হয় না, যে ট্রেনের কোশ্চেন, একটা ট্রেনে এই কিলোমিটার বেগে একজন এই এতজন গেল, এটা ক্রস করতে কত টাইম লাগবে, বা ধর 10 জন কাজ একটা কাজ 3 দিনে করে, 5 জন কাজ কদিনে করবে। মানে কোশ্চেন গুলো খুব ইজি হয়, ঠিক আছে, যেটা অ্যাপটিটিউড রাউন্ডে হয় এটা খুব ইজি হয়। এখানে টাইমটা ম্যাক্সিমাইজ করতে হয় তোকে, মানে তুই ট্রাই করবি তোর 10টা কোশ্চেন তো 5 মিনিটে হয়ে যায়, এটা এখন মেন ম্যাটার, ঠিক আছে। এরভাবেই করতাম আমি। দেখ গিটের জন্য যেটা আমার প্লাস পয়েন্ট হয়েছিল, যে ধর যে কোনো কেমিক্যালের কোর কোম্পানি যেগুলো আছে, যারা কেমিক্যাল আছে তারা একটু জেনে রাখতে সুবিধা হবে। কেমিক্যালে যতগুলো কোর কোম্পানি আসুক না কেন, এক্সন মোবিল একটু ডিফিকাল্ট করে, বাকি সবগুলো কোর কোম্পানি যেগুলো অ্যাপটিটিউড রাউন্ডে যেগুলো টেকনিক্যাল কোশ্চেন দেয় না, বেশিরভাগই গেটের 1 নম্বরে পিওয়াইকিউ, ঠিক আছে। মানে 1 নম্বরে যেগুলো গেটে আস্ক হয়ে চলেছে সেগুলো কোশ্চেনই আসে। তো টেকনিক্যাল আমার এটা খুব হেল্প হয়ে গেছিল। আর তো অনেকে জানিস হয়তো যে আমি পিডব্লিউসি তে প্লেস হয়েছিলাম অন ক্যাম্পাস। তো পিডব্লিউসি তে যেটা হয়েছিল ওই ওটা রাউন্ডটা, অ্যাপটিটিউড রাউন্ড, সেটা পুরোপুরি মানে নন টেকনিক্যাল ছিল, ঠিক আছে। লাইক পুরোপুরি অ্যাপটিটিউড ছিল, কোনো টেকনিক্যাল কোশ্চেন ছিল না। তো লাইক যেহেতু গেটের জন্য অ্যাপটিটিউডটা ভাইটাল জিনিস, গেটে অ্যাপটিটিউডে 15 নম্বর থাকে, তো সেই জন্য আমার গেট প্রিপারেশন থ্রু সেটা হয়ে গেছিল অলরেডি। তো অ্যাপটিটিউড রাউন্ডে কোনো আমার প্রবলেম হয়নি। এবং তারপর যেটা রাউন্ড হয় বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, সেটা হচ্ছে জিডি রাউন্ড, ঠিক আছে। এবার জিডি রাউন্ড এক্সনে হয়েছিল, তবে পিডব্লিউসি তে জিডি রাউন্ড হয়নি। কিছু কিছু কোম্পানিতে হয়, মানে জিডি মানে গ্রুপ ডিসকাশন, ঠিক আছে। মানে অর্থাৎ কোনো টপিক দিয়ে দেবে, ধর আমি এখন ইআইএল এ আছি, তো ইআইএল এ জিডিটা ছিল, সেটা ছিল হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন ইথ রিয়েলিটি, ঠিক আছে। এবার তোকে জিডি নিয়ে অনেক কিছু বলতে হতো। মানে তোর জিড দিয়ে তুই এগ্রি করছিস বা ডিসএগ্রি করছিস বা কোনো কনক্লুশনে আসছিস, সেটা জিডি রাউন্ডে না। এবার জিডি রাউন্ডের পর এলিমিনেশন হয়, ঠিক আছে। ধর 10 জন যদি তোর প্রথমে শর্ট লিস্ট ছিল, জিডির পর সেটা 6 জন হয়ে যায়, ঠিক আছে, কয়েকজনকে বাদ দিয়ে দেয় তারা ফর সাম রিজন। এবার তারপর ইন্টারভিউ রাউন্ড হয়, ঠিক আছে। এবার ইন্টারভিউ রাউন্ডটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ভাইটাল রাউন্ড প্লেসমেন্টের ক্ষেত্রে, বা যে কোনো কোম্পানিতে জব পাওয়ার ক্ষেত্রে, দ্যাটার দেন দ্য অ্যাপিউড রাউন্ড, ঠিক আছে। কারণ
ইন্টারভিউয়ার সবসময় তোর মাইন্ড রিড করার চেষ্টা করবে। আর তুই ট্রাই করবি না তুই ইন্টারভিউয়ার মাইন্ড রিড করতে পারিস, ঠিক আছে? লাইক তোর আমি যদি কোর ইন্টারভিউর কথা বলি, কোর ইন্টারভিউ আমার একটা খাতা আছে, যখন তোরা কারোর যদি লাগে আমি দিয়ে দেবো তাকে, মানে ইন্টারভিউতে তুই সিলেক্টিভ কোশ্চেনই আস্ক হয় জেনারেলি, বা ধর তোকে জানতে হবে ইন্টারভিউটা কোন ডোমেনের, ঠিক আছে? যদি তুই ধর অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে যদি ইন্টারভিউর জন্য যাস, ধর কোনোদিন আইওস্কিল বা ওএনজিসি ইন্টারভিউতে গেলি, সেখানে তোকে সিলেক্টিভ কিছু কোশ্চেনই করবে, তোকে সেখানে কিছু বাইরে কিন্তু কোশ্চেন করবে না, তোকে কখনো সেখানে মানে পিআই ডায়াগ্রাম বা ইনস্ট্রুমেন্টেশন থেকে কোশ্চেন করবে না, তোকে কোশ্চেন করবে ধর এই কেমিক্যাল টেকনোলজি থেকে, বা তোকে কোশ্চেন করবে পাম্প থেকে, হিট এক্সচেঞ্জার থেকে। তো জাস্ট ট্রাই করবি যে কোম্পানিটা যেটা সেটা নিয়ে কোশ্চেন যেন করে তোকে। লাইক আমি পিডব্লিউসি যখন মানে ইন্টারভিউ যখন ছিল আমার, আমাকে কোশ্চেন করা হয়েছিল ধর এক্সেল থেকে, বা আমি বেসিক কোডিং জানি কি জানি না, আমার বেসিক কোডিং জানা ছিল, হালকা পাইথন জানা আছে আর কি জানা আছে, তো সেটাই বলেছিলাম। আলটিমেটলি মানে কোম্পানি যে ডোমেনে তোকে সেই ডোমেন থেকে কোশ্চেন করবে, তো সেটা একটু একটু প্রিপেয়ার জেনে রাখবি কোন ডোমেনে, বা সিনিয়র সাথে কন্ট্যাক্ট করবি যে কি কিরকম কোশ্চেন তোকে করবে, বা ধর কি কি কোশ্চেন আসতে পারে সেটা তুই দেখে রাখবি। প্লাস ট্রাই করবি যে কোনো কোম্পানিতে প্লেসমেন্ট তুই যাবি না কেন তার আগে 3-4 দিন তুই পুরো কোম্পানিকে ডিভোট করবি, ঠিক আছে? অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই। আর তুই যেটা বললি যে মানে আমার টিএসসি দিতে বা টাইম কি করে পেতাম বা পেতাম না, তো থ্যাঙ্কফুলি আমার সেপ্টেম্বরে প্লেসমেন্ট হয়ে গেছিল পিডব্লিউসি তে। তো সেপ্টেম্বর যেহেতু শুরুতে প্লেসমেন্ট হয়ে গেছিল 4 সেপ্টেম্বর আই গেস, তো সে অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্লাস সেপ্টেম্বর জানুয়ারিতে আমি পুরো ফ্রি ছিল, ঠিক আছে? এবার হ্যাঁ, এবার যদি কারো প্লেসমেন্ট সেশন চলে আর তার প্লেসমেন্ট না হয়ে যাবে তাহলে একটা চাপ আছে। তবে আমি তাও বলবো যদি ফোকাস ওই গিটে থাকে তাহলে গিটের উপরে ফোকাস রাখা উচিত। প্লেসমেন্ট মানে অবভিয়াসলি প্লেসমেন্টে বসা উচিত, আমি বলবো না প্লেসমেন্ট অফ করিস না, কিন্তু ট্রাই করবি যেন তুই ব্যালেন্স করতে পারিস দুটো। কারণ দেখ মানে প্লেসমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটিতে হয়তো এমন এমন প্লেসমেন্টও হতে পারে যেগুলো এনিডে পিএইচডির থেকেও ভালো, ঠিক আছে? তো সবসময় প্লেসমেন্টে বসবি, আমি নিজেও বসেছিলাম। আমি কখনো এরকম বলবো না যে প্লেসমেন্টে বসিস না, জাস্ট গেটে ফোকাস কর। ট্রাই টু বি ইন বোথ সাইড, প্লেসমেন্টও মানে চেষ্টা করিস ভালো করার, আর গেটেও ভালো করার ফোকাস করিস। সো দ্যাটস অল। আর একটা মানে এটার সাথেই আর একটা কোশ্চেন ছিল যে মানে ইফ ইউ ফেস এনি রিজেকশন ইন প্লেসমেন্ট ডিউরিং গেট প্রিপারেশন, সো ডাজ দ্যাট এফেক্ট দ্য প্রিপারেশন? এরকম কিছু তোমার সাথে হয়েছিল? না না, আমি আমার কথা বলছি, আমি এক্সাম মোবিলে আমি মানে আমি ইন্টার্নশিপ পিরিয়ডে রিজেক্ট হয়েছিলাম, আর হচ্ছে এই যেটা হয় না মানে এফটি যেটা মানে লাস্ট ফাইনাল প্লেসমেন্টও রিজেক্ট হয়েছিলাম, ঠিক আছে? মানে একদম লাস্ট অব্দি গেছিলাম ইন্টারভিউ অব্দি, আমার একটা বন্ধু পেয়েছিল, আর আমি লাস্ট আমি রিজেক্ট হয়ে গেছিলাম, ঠিক আছে? এবার এবার দেখ, এবার যেটা হয়েছিল দেখ ওই টাইমে একটা স্বাভাবিক মন খারাপ করবি, এটা মানে বলার কিছু নেই যে আমার মন খারাপ হয়নি বা আমি মানে খুব তাড়াতাড়ি মুভ অন করে গেছিলাম, এটা একটা হবেই, সবার হয় এটা। আমার অনেক বন্ধু এরকম আছে যারা তারা খুব খুব ভালো পড়াশোনা, ঠিক আছে, যারা 9-এর উপরে সিজিপিএ আছে, তারা অনেক ভালো ভালো কোম্পানি রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তারাও পরে অন্য ভালো কোম্পানিটা পেয়েছে। সুতরাং দেখ প্লেসমেন্টে একটাই ভালো কোম্পানি হবে সেরকম করে মানে নেই কিন্তু, কারণ তুই প্লেসমেন্ট সিজন দেখবি সিনিয়রদের, দেখবি অনেক কোম্পানি আছে। তো এটা নিয়ে ভয় কোনো ব্যাপার নেই। দেখ একটা মন খারাপ থাকে কিন্তু সেগুলো সত্যি বলতে সেগুলো সব টেম্পোরারি, ঠিক আছে? লাইক 1-2 দিনের মধ্যেই সেগুলো সব কেটে যায়। মানে ধর যখন ধর আমার যেটা হয়েছিল, ধর ধর আমার এক্সাম মুভি রিজেক্ট হলাম 30 আগস্ট, আর পিডাব্লিউসি তে আমার ড্রপ পেলাম 4 আগস্ট, 4 সেপ্টেম্বর। তো গ্যাপটা তো খুবই কম, ঠিক আছে? লাইক একটা কোম্পানি যাদের পুরো প্লেসমেন্টে আসে ওটা আসতে না আসতে অন্য কোম্পানি চলে আসে, তো তুই মুভ অন করার টাইমটাই পাবি না। তো খুব একদিকে সেটা ভালোই। আর দেখ রিজেকশন যে ভাইটাল পার্ট ইন আওয়ার লাইফ, রিজেকশন অনেক ক্ষেত্রেই হতে পারে, কেউ প্রফেশনাল রিজেক্ট হয়, কেউ পার্সোনাল রিজেক্ট হয়, তো ওগুলো নিয়ে ভাবার মানে কিছু নেই, মুভ অন। কিছুক্ষণ আগে তুমি একটা কথা বলছিলে যে প্লেসমেন্ট প্লাস গেট, তো ওটাকে বলছে যে টাইম ম্যানেজমেন্ট করে গিভ প্রায়োরিটি টু বোথ অফ দেম, স্পেশালি হু আর দ্য অ্যাসপিরেন্টস অফ গেট। সো এবার প্রশ্নটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা কি করে করবো, মানে মেইনলি কোন, ধরে নাও যে আই এম আ গেট এক্সপার্ট but still I am willing to participate in placement, so how should I manage for both? Means which topics or which criteria or which dimension should we follow or should we keep in focus? দেখ এই যেটা আমি পার্সোনালি ফলো করেছিলাম সেটা হচ্ছে স্টার্ট আর্লি, ঠিক আছে? তুই যত তাড়াতাড়ি শুরু করবি তুই মানে তুই তত হেল্প পাবি। লাইক তোর 4 ইয়ারের টাইমটা কিন্তু তুই লিমিটেড তোর কাছে, ঠিক আছে? তোকে 4 ইয়ারের মধ্যেই কলেজের সেমিস্টার দিতে হবে, গেট করতে হবে, আর প্লেসমেন্টটা বুঝতে হবে, ঠিক আছে? ট্রাই করবি তুই গেটটা যত আগে পারিস সেই গেটের প্রিপারেশন শেষ করে দিতে, মানে যেটা আমি করেছিলাম পার্সোনালি। আমার প্ল্যানও এটাই ছিল যে সেকেন্ড ইয়ার থেকে শুরু করলাম, আমার 3rd ইয়ারের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, 3rd ইয়ারে পুরো রিভিশন করবো আমি, ঠিক আছে? তো তুই তো থার্ড সেমিস্টার আই গেস, থার্ড সেমিস্টার হলো তোর। তো ট্রাই করবি যেটা বললাম আমি, যে তোর যে সাবজেক্ট গুলো সেমিস্টারে আছে, বা সবাইকেই বলছি যে যে সাবজেক্ট গুলো সেমিস্টার ক্লাস গেটে আছে সেগুলো আগে কর, অন্য সাবজেক্ট গুলো করার দরকার নেই। লাইক তুই তোর ধর এই সেমিস্টার ফ্লুইড মেকানিক্স আছে, তুই কখনোই সিআরই করতে যাবি না গেটের জন্য, ঠিক আছে? আমি পার্সোনালি মানা করলাম।
ধর তোর এই সেমিস্টারে তো সিআরই আছে, তাহলে তুই সিআরই পড়বি, ঠিক আছে, লাইক অন্য সাবজেক্ট পড়ার দরকার নেই। ওই তোর একটা ডিসেন্ট এসডিবি এরা, অনেকে বলবে এসডিবি ম্যাটার করে না, তবে আমি বলবো এসডিবি ভীষণভাবে ম্যাটার করে। এরকম না 9.5 এসডিবি, 9.6 এসডিবি এরা, ট্রাই টু গেট অ্যাটলিস্ট 8+, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে 8+ মানে ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর রিয়েলি গুড, হ্যাভ রিয়েলি গুড পোটেন্সিয়াল। তো কোম্পানিটাকে ভালো প্রেফার করবেই, 8 রাখার চেষ্টা করে অ্যাটলিস্ট, ঠিক আছে। আর যেটা বললাম যে স্টার্ট কর আর্লি। আর সত্যি বলতে গেলে অ্যাডজাস্ট করতে হবে সবাইকে, মানে ধর সবাইকে করতে হয়েছে, কারণ যাদবপুরে তো অ্যাটেন্ডেন্স কম্পালসারি না, আমাদের সময় ছিল না। তোদের সময় কি আছে এখন কিছু নতুন নিয়ম করেছে? মানে আমি যে Depends জিজ্ঞেস on করছি। teacher. Completely depends on teacher. আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রাই করবি দেখ, মানে ধর যদি তোর সেই সাবজেক্টে তিনটা, যদি উইকে তিনটা ক্লাস থাকে না, ঠিক আছে, ট্রাই করবি 1 ঘন্টা ক্লাসগুলো করা, ঠিক আছে। এটা খুব আনপপুলার ওপিনিয়ন নিয়ে দিচ্ছি যে 2 ঘন্টা ক্লাসগুলো করবি না, তোর ভালো না লাগে। দেখবি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ক্লাসগুলো হয়, ঠিক আছে। যদি তোর মনে হয় ক্লাসটা খুব বোরিং বা কিছু তুই ক্লাসে তোর ডেভেলপমেন্ট হচ্ছে না, ট্রাই করবি 1 ঘন্টা ক্লাসগুলো করার, 2 ঘন্টা ক্লাসে অ্যাভয়েড করবি। আমি পার্সোনালি ট্রাই করতাম। একটা আমাদের ছিল যে 1 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা ক্লাস। আমি দুটো 1 ঘন্টা ক্লাস করতাম, 2 ঘন্টা ক্লাস আমি করতাম না। ওটা আমার প্রচন্ড টাইম কনজিউমিং লাগতো, ঠিক আছে। আর ল্যাব তো করতেই হবে, ল্যাব ছাড়া কোনো উপায় নেই, ল্যাব তো অ্যাটেন্ডেন্স লাগবেই। তবে ম্যাক্সিমাইজ করবি তুই কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে যাওয়াটা, ঠিক আছে। ধর 6টার মধ্যে যদি বাড়ি ফিরতে পারিস বা 6:30 থেকে, তাহলে তুই দুটো সাবজেক্ট ইজিলি করতে পারবি। ধর 6:30 থেকে 1:30 পড়লে একটা সাবজেক্ট, লাঞ্চ ডিনার করে 9:30 থেকে 11টা অব্দি পড়ে নিবি, ঠিক আছে। লাইক কর। আর কলেজের মধ্যে তো আমি আশা করছি কেউই হয়তো 9টা থেকে 5টা অব্দি ক্লাস করে না, সবাই ধর 11টার সময় যায়। আমি নিজে পার্সোনালি 11টা 12টার দিকে যেতাম, 10টা ক্লাস আমি একটাও করতাম না, কারণ কিছু হতো না অ্যাকচুয়ালি, খুব একটা ভালো কিছু। আমি কাউকে পোক করছি না। তো যাই হোক, ট্রাই করবি যে কলেজে যখনই তুই ফ্রি টাইম গুলো পাবি, সেই ফ্রি টাইম গুলোতে ইউটিলাইজ করতে, ম্যাক্সিমাইজ করতে। ধর একটা ক্লাসে 12টায় শেষ হচ্ছে, আর একটা ক্লাসে দুটোর সময় শুরু হচ্ছে, দুটোর তো হয় না, তোদের লাঞ্চ টাইমটাকে ধর 12টায় শেষ হচ্ছে, 3টে থেকে শুরু হচ্ছে একটা। ওই 12টা থেকে 3টে কি করবি, তুই কোনো টাইম পাচ্ছিস না, তুই তো লাইব্রেরি চলে গেলি, কিছুক্ষণ কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করে নিবি। বাট ট্রাই করবি সেই লাইব্রেরিতে থাকাটা যেন বেশিক্ষণ টাইম হয়। মানে ধর যেটা তোর নোট, ধর তুই শর্ট নোট বানিয়ে রাখবি, ঠিক আছে। আমি এটা করতাম, যেটা আমি শর্ট নোট বানিয়ে রাখতাম। ধর আমার একটা সাবজেক্টের নোট 200 পেজের বা 250 পেজের, হ্যান্ড রিটেন নোট। আমি করতাম 10 বা 20 পেজের শর্ট নোট বানিয়ে রাখতাম, যেটা ফর্মুলা থাকে ওগুলো, ওগুলোই জাস্ট রিভিশন করতাম। বা ধর কলেজে লাইব্রেরিতে বসে থাকতাম, কোনো বই থাকে লাইব্রেরিতে, সেটা সেখান থেকে কিছু টপিক পড়লাম, এগুলোই করতাম। জাস্ট ম্যানেজ করতে হবে একটু একটু, কারণ মানে শুধু কলেজ বলে না, লাইফ লং ম্যানেজটা করেই যেতে হবে সব কিছু না কিছু ক্ষেত্রেই। আর উইকেন্ডে ট্রাই করবি ম্যাথের অ্যাপটিউডটা করার, ঠিক আছে। কারণ ম্যাথের অ্যাপটিউড খুব ভাইটাল জিনিস গেটের জন্য, উপরে প্রায় 28 নম্বর কভার করে দেয়। আর এটা খুবই ইজি, লাইক আমার এবছর ম্যাথে আর অ্যাপটিউড মিলে প্রায় আমার 24.5 এসেছিল, 24.67 আইগেস এসেছিল অ্যাপটিউডে। তো তুই বুঝতে পারছিস যে তোর তোর মানে 24 মার্ক কতটা ভাইটাল এই ম্যাথ অ্যাপটিউড মিলিয়ে। কারণ 28 মার্কস থাকে, সেখানে অনেকে সেগুলো ছেড়ে দেয়, ঠিক আছে। তারা মনে করে এগুলো খুব ইজি বা খুব পরে করবো, কিন্তু তোর টেকনিক্যাল সার্ভিস যতটা ইম্পর্টেন্ট, তোর এই অ্যাপটিউড বা ম্যাথও ঠিক ততটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো উইকেন্ডে এই দুটোই করবি, উইকেন্ডে অন্য কিছু সাবজেক্ট পড়ার দরকার নেই। আর বাকি 5 দিন ধর সাবজেক্ট গুলো পড়ছিস, রিভিশন করছিস, এন্ড দ্যাটস অল। দাদা একটা চ্যাটে কোশ্চেন করেছে হুম। যে is there any reason for choosing EIL? With your rank you could easily get ONGC. I heard that ONGC offers highest salaries and opportunities, so why choosing EIL? আর চ্যাট থেকে মানে ভিডিও ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা একবার রিপিট করব। হ্যাঁ, কর রিপিট কোশ্চেন রিপিট কর। মানে বলেছে যে ওএনজিসির উপরে EIL টা চুজ করার কি রিজন, মানে যে বলেছে সে নাকি শুনেছে যে ওএনজিসি তে অফার বেশি, প্লেসমেন্ট বেশি, মানে স্যালারিজ বেশি। দেখ, এটা সত্যি বলতে আমার সম্পূর্ণ পার্সোনালি ওপিনিয়ন। এবার দেখ, মানে এই কোশ্চেনটা অনেক খুব ফিলোসফিক্যাল লাগবে আমি যে কথাটা বলবো এখন, কিন্তু দেখ সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, ঠিক আছে। মানে ওএনজিসি অবভিয়াসলি হাইয়েস্ট পেইং পিএসইউ জব, আর ইআইএল হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পেইং। মানে ওএনজিসির পরে ইআইএল আছে, ঠিক আছে। এবার দেখ আমার ওএনজিসির কাজ না, মানে দেখ এরকম না যে আমি পেতে পারবো না বা পাইনি, বা মানে আমার র্যাঙ্ক শুনে মানে যে কোনো পিএসইউ হয়ে যাবে আমার। এবার যেটা ব্যাপারটা হয়, ধর ওএনজিসি বা আইওসিএল এর যে কাজটা হয়, লাইক ওএনজিসির ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলি, মানে ওএনজিসির লোকেশনটা খুব অ্যাডভান্স হয়, ঠিক আছে। লাইক ধর মানে তোকে 14 দিন হয়তো তোকে সমুদ্রে থাকতে হবে, মানে অফশোর থাকতে হবে, বাকি 14 দিন প্ল্যান্টে কাজ করতে হবে, বা 14 দিন ভালো লাইফ পাবি। মানে তোর সেই ধকলটা না অনেক বেশি হয়, ঠিক আছে। লাইক ধর কি বলবো, মানে তোর ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না সেরকম থাকে না যতটা তুই চাইছি, বা যেটুকু তুই চাইবি লাইফে গিয়ে। ধর একটা টাইমে তুই চাইবি তুই ছুটি পাস, মানে উইকেন্ড ছুটি হোক, বা লাইফে কিছু তোর মানে গ্রোথ হতে থাকুক, সেটা তোর কখনো ওএনজিসি থেকে মানে হয়তো সম্ভব নয় না সেটা। অবভিয়াসলি ওএনজিসি খুব হাই প্যাকেজ মানে অফার করবে তোর, মানে তুই ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল হয়ে যাবি। কিন্তু কোথাও না তুই যখন সিকিউর বা তুই যখন কোনো সিনিয়রকে জিজ্ঞেস করিস, তারা একই কথাই বলবে যে ওয়ার্ক লাইফটা প্রচন্ডই হেক্টিক, ঠিক আছে।
বা আমি ধর যদি কিছু কিছু ক্লায়েন্টের কথা বলি, সেখানে কি হয়, ধর শিফট জব হয়, ঠিক আছে, ধর কোনো উইকেন্ড বা কোনো কিছু হয় না, জাস্ট শিফট জব হয়। ধর ওই সপ্তাহে দুদিন তোর হয় সকাল 6টা থেকে দুপুর 2টো, আর দুদিন 2টো থেকে 10টা, কোনোদিন 10 থেকে 6টা, ঠিক আছে। তো এই জবগুলো হয় অবভিয়াসলি, আমি এই দে অলসো গিভ গুড স্যালারি অ্যাজ ওয়েল। এবার আমি পার্সোনালি ইআইএল এই কারণে চুজ করেছিলাম, কারণ ইআইএল হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার জব, ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার জব। এবার প্রসেস ইঞ্জিনিয়ার আর প্রোডাকশন ইঞ্জিনিয়ার বেসিক তফাৎ হচ্ছে যে আমাদের কাজটা একটা কম্পিউটার বেস, ঠিক আছে, লাইক আমার একটা এক ধরনের কনসালটেন্সি বলতে পারিস তুই, কিন্তু লাইক বাকি কনসালটেন্সি গুলো যেমন সব ব্যাপার নিয়ে ডিল করে, ধর যে কোনো ইস্যু নিয়ে, আমরা জাস্ট কেমিক্যাল মোস্টলি উই স্টিক টু মোস্টলি কেমিক্যাল প্ল্যান্টস, লাইক আমরা ধর অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি। মানে আমাদের প্রসেস হচ্ছে বিভিন্ন প্ল্যান ডিজাইন করা, লাইক যেগুলো ওএনজিসি বা আইওসিএল এর কাজ হচ্ছে প্ল্যান্টের কাজ করা, ঠিক আছে, লাইক দেয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার, তারা প্ল্যান্টটা দেখবে, প্ল্যান্টের মানে গ্রোথ করাবে, বিভিন্ন মানে ইউনিট প্রডিউস করবে, আর আমরা দেখবো প্ল্যান কি করে তৈরি করতে হবে। লাইক ধর মানে ইএল যেহেতু হয়তো সার্চ করে দেখবি যে ইএল মানে একটা পিপিসি কোম্পানি, ঠিক আছে, মানে ইপিসি অর্থাৎ কি, ধর আইওসিএল বা ওএনজিসি আমার একটা টাস্ক দেয়, ধর আমাদের ওরা আমাদের ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বলতে গেলে, ওরা ধর আমাদের কিছু একটা দেয় যে ওদের কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে, আমরা সেটা ওখানে বিভিন্ন আলোচনা করে আমরা সেটা দেখি যে কিরকম, মানে কি কতটা বাজেট লাগবে, কি কি কতটা ম্যান আওয়ার লাগবে, কতটা মানে প্রোডাকশন অফ অয়েল লাগবে, কত 70% অয়েল তোকে মিডল ইস্ট থেকে আনতে হবে, 20% অয়েল তোর বোম্বে হাই থেকে আনতে হবে, এই সব কাজগুলো করে ইআইএল, ঠিক আছে। আর প্রসেস ইঞ্জিনিয়ারের রোল আমি কয়েকটা কোম্পানি বলছি, লাইক এক্সন মোবিল বা হানিওয়েল, এই কোম্পানিগুলো কিন্তু প্রসেস ইঞ্জিনিয়ার হায়ার করে, ঠিক আছে, লাইক তারাও কিন্তু এই ধরনের রোল গুলোই মানে এই ধরনের সেম রোলে হায়ার করে যে রোলে ইআইএল করে, ঠিক আছে। তো এইটা এই কারণে বললাম, কারণ ইআইএল জয়েন করে তোর মানে পার্সোনালি তোর প্রফেশনাল গ্রোথটা অনেক বেশি হবে কম্পেয়ার টু বাকি পিএসইউ। তাই ধর কারো যদি ইচ্ছা হয় যে মানে ইআইএল 2-3 বছর থেকে সে এক্সপিরিয়েন্সটা নিয়ে সে বাইরে ফরেনে যাবে, বা ধর মানে অন্য প্রাইভেটে শিফট করতে, ইজিলি শিফট করতে পারবে, সুইচ করতে পারবে, ঠিক আছে। কারণ কারণ ইআইএল যেহেতু মোস্টলি অফিস জব, ঠিক আছে, আমার জবটা হচ্ছে গুড়গাঁওয়ে, সকাল 9টা থেকে বিকেল 5টা অব্দি, বিকেল 5টা বাজলেই মানে ইটস ওকে, ইটস ওভার ফর জব টাইম, ঠিক আছে, এরকম কোনো এক্সট্রা টাইম নেই, কিছু নেই। প্লাস ওয়ার্ক আওয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব সুন্দর, আমি মানে ওরাই অ্যাকোমোডেশন দিয়েছে আমায়, আমি ওখানেই আছি এখন। আর প্যাকেজও ঠিকঠাক, এটা ট্রেনিং পিরিয়ডে এখন আমাদের স্টাইপেন্ড নিচ্ছে, ট্রেনিং এর পর 1 বছর পর থেকে আমাদের মানে স্যালারি শুরু হবে, এটা এখন যেটাকে বলে স্টাইপেন্ড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি প্রসেস ইঞ্জিনিয়ার রোলটাই চাইতাম, কারণ এটা আমার কি হবে, ধর আমার সেই মানে সুইচ করার অপশনও থাকবে, প্লাস মানে এটা আমার বলে না যে প্রফেশনাল গ্রোথটাও বেশি হবে আমার, মানে কম্পেয়ার টু বিং স্টেইং এট এ সিঙ্গেল প্লেস ফর 40 ইয়ার্স। তো দ্যাটস ওয়াই আই চুজ ইআইএল। আর আমি পার্সোনালি মানে ইআইএল স্টিক করবো, আমি আইওসিএল বা ওএনজিসি তে মানে যাচ্ছি না। এই নিয়ে একটা প্রশ্ন। We know that you secured rank 31 in 2023 and 6 in 2024. তো 23-তে এত ভালো র্যাঙ্ক করার পরে 24-এ কি একটা প্রেশার ছিল? মানে অলরেডি সবার একটা প্রেশার থাকে, বাট মানে ওখানে তো আরো বেশি প্রেশার চলে আসে, মানে কিরকম মানে তখন অ্যাটমসফিয়ার ছিল, বা তুমি কি করে এই টাইমটাকে বা নিজের মধ্য থেকে হাউ ডু ইউ ডিল ইউরসেলফ? দেখ প্রেশার অবভিয়াসলি ছিল, কারণ এবছর যদি আমার র্যাঙ্ক 32 হতো না, লোকে ভাবতেন ফেল করে গেছি, মানে আমাকে ফেলিয়ার ট্যাগ দিয়ে দেওয়া হতো, মানে লাইফটা বড্ড আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। মানে থার্ড ইয়ারে মানে আমার কখনো এরকম মনে হয়েছিল থার্ড ইয়ারে আমি র্যাঙ্ক না করলে ভালো হতো আমার, লাইক আমি অক্টোবর নভেম্বরের কথা বলছি, মানে আমি এতটা প্রেশারে ছিলাম না, মানে লোকের আমার উপর এক্সপেকটেশন অনেকটা হাই ছিল, ঠিক আছে। লাইক ধর আমাকে আন্ডার 10 আসতেই হবে, আমাকে এই র্যাঙ্কে আনতেই হবে, লাইক মানে আমার কাছে 31-এর নিচে হলেই মানে আমি অ্যাকসেপ্টেবল। 31 যদি ধর আমার ধর এজিউম পর আমার র্যাঙ্ক এবার 62, ঠিক আছে, ধর ধর 73 র্যাঙ্ক পেলাম আমার এবছর গেটে, নিঃসন্দেহে একটা খুব ভালো র্যাঙ্ক, এই র্যাঙ্কে মানে যে কোনো পিএসইউ হয়ে যাবে, আইওসিএল ওএনজিসি। কিন্তু যেহেতু আমার র্যাঙ্ক লাস্টে 31 ছিল, সেক্ষেত্রে আমাকে এটা শুনতে হবে যে আমার ডাউনফল হয়েছে, বা ধর আমি প্রিপারেশন করিনি, আমি এই ডিস্ট্রাকশন এসব আর কি। তো প্রেশার অবভিয়াসলি ছিল আমার, মানে প্রচন্ড রকমের প্রেশার ছিল। আর প্রেশারটা আমি ফিল করেছিলাম ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে, যখন ধর কোনো মক টেস্টে আমি যখন সেকেন্ড হতাম, ফার্স্ট নয়, বাই চান্স হতেই পারে কেউ, তখন মানে সেখানেই যে কথাগুলো শুরু হতো যে ডাউনফল এই আর কি। তো কাইন্ড অফ আমি মানে প্রেশার ছিলই। তবে মানে যারা আমার পার্সোনালি চেনে তারা জানে যে আমি খুব মানে অত ভাবি না ওগুলো নিয়ে, যাতে আমি মজা টজা করি, আমি খুব মানে খুব ফান লাভিং মিম শেয়ার করি, তো আমি অত ওটা নিয়ে অত ভাবিও নি, মানে আলটিমেটলি আমি ভাবতাম যা হবে হবে, গড প্ল্যান। আর হোপফুলি মানে আমার যখন এবছর লেটেস্ট 6 র্যাঙ্কটা এলাম, বিশ্বাস করতে পারিনি প্রথমে, লাইক আমি একদম করেছিলাম ধর 15-16 এরকম র্যাঙ্ক আসবে আমার, কারণ একটা র্যাঙ্ক প্রেডিক্টর তো হয়েছিল, র্যাঙ্ক প্রেডিক্টরও আমার র্যাঙ্ক ওই ক্যালকুলেশন করে এইসব করে আমার র্যাঙ্ক 16-17 আমার ছিল, ঠিক আছে। এটাও খুব নিঃসন্দেহে ভালো র্যাঙ্ক ছিল, কিন্তু ধর 6 যখন এলো সেটা মানে আমারও কল্পনার বাইরে ছিল এবার। তো প্রেশার অবভিয়াসলি ছিল, প্রেশার থাকবেই, মানে প্রেশার কখনো মানে প্রেশার থাকবে না সিচুয়েশন তোর হবেও না। ধর তুই ইন্টার্নশিপ যখন তুই করবি, ইন্টার্নশিপ পাওয়ার পর তোর প্রেশার থাকবে, তুই টিভিও পাবি কিনা,
পিপিও না পেলে কি হবে, পিপিও পাবি কি পাবি না, তো জব পাওয়ার পর তো এইসব প্রেশার থাকবে, তুই জবে পাবি কি পাবি না, তুই বেকার লাইফে থাকবে, ঠিক আছে, ওগুলো হ্যান্ডেল করে আমাদের বাঁচতে হবে, ওগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই। তো তো নেক্সট যখন কোশ্চেন, হ্যাঁ বল বল। তো যখন ফাইনালি যখন ক্র্যাক করলে র্যাঙ্কটা দেখলে যে এআইআর 6 হলো, তো সেই মোমেন্টটা কি ছিল? আর তারপরে হ্যাঁ বলো। হ্যাঁ, মোমেন্টটা ছিল যে তখন আমার বার্কের পরীক্ষা দিতে গেছিলাম, যদি আমি বার্কে গিয়ে র্যাঙ্কে শর্টলিস্টেড হয়ে যেতাম 2023-এ, তা আমি মানে যেহেতু আমার 24-এর র্যাঙ্কটা আসেনি, সেই জন্য বার্কের পরীক্ষা দিতে গেছিলাম এন্ট্রান্সে, ঠিক আছে। মানে একটা হয় বার্কে বা এনপিটিএল এ হয় যেটা তারা গেটেড স্টুডেন্ট নেয়, প্লাস একটা আলাদা এক্সাম কন্ডাক্ট করে, ধর 20টা ভ্যাকেন্সি থাকলে 10টা গেটেড স্টুডেন্ট নেয়, 10টা এক্সামের স্টুডেন্ট নেয়, ঠিক আছে। তো আমি ওই এক্সাম দিতে গেছিলাম, আমার সত্যি বলতে আমার এক্সাম দেওয়ার প্ল্যান ছিল না, ঠিক আছে। আমি চাইতাম যদি রেজাল্ট চলে আসে গেটেড আমি এক্সাম দেবো না, তো যেহেতু রেজাল্ট আসেনি তো আমাকে এক্সাম দিতে হয়েছিল। আমি ফ্রি ছিলাম, ঠিক আছে, দমদমে ছিলাম, আমি দমদমে পড়েছিল সিট আমার। তো আমি যখন দেখলাম যে 6 র্যাঙ্ক, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, ঠিক আছে, আমি ভাবলাম হয়তো গ্লিচ আছে কোনো ওয়েবসাইটে। আমি আরেকবার দেখলাম 6 র্যাঙ্ক, এবার তারপরে আমি শিওর হলাম 6 র্যাঙ্ক। প্রথমেই আমি মানে যে স্যারদের থেকে পড়েছিলাম তাদের মেসেজ করলাম। আর একটা মজার ব্যাপার যে আমি তখন দক্ষিণেশ্বরের পাশ হয়ে যাচ্ছিলাম, তো তখন দক্ষিণেশ্বর মন্দির ঘুরে এলাম একটু, মানে ঠাকুর মায়ের মানে মা ভগবতারিণীর আশীর্বাদ নিয়ে এলাম। তো ওই ওয়াজ গুড ডে। তবে আমি যেটা মনে করি মানে আমার ওই দিনের থেকেও যেটা আমার খুব কাছের দিন, সেটা হচ্ছে 20 জুন, যেটা যখন আমি ইএলএ সিলেক্ট হলাম। কারণ ইএলএ টাইমে অনেকে মানে এটা ভাবতে পারেনি যে আমি ইএল পাবো, কারণ ইএলএ যেটা ছিল যে এবার দুটো জেনারেল ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, মোট 7টা ভ্যাকেন্সি ছিল, আর দুটো জেনারেল ভ্যাকেন্সি, দুটো বা তিনটে এরকম কিছু হবে। তো কাইন্ড অফ চাপ ছিল আমার কাছে, কারণ 1 থেকে 5 সবাই আছে। তো থ্যাঙ্কফুলি ওটাও পেয়ে গেলাম ইএল, তো ওটা আমার কাছে বেসিক মানে মেমোরেবল দিন সত্যি বলতে গেলে। মানে গেট র্যাঙ্ক অবভিয়াসলি একটা ভালো দিন, মানে গেট র্যাঙ্ক আছে মানে, আর কিন্তু আলটিমেটলি গেট র্যাঙ্ক যদি তোর কাজে না লাগে তাহলে গেট র্যাঙ্কের কি লাভ। তো দ্যাটস ওয়াই মানে যদি আমার পিএসইউ জবটা হলো, কারণ পিএসইউ অনেকেই ড্রিম, তোরা হয়তো এখানে অনেকে জানিস যে পিএসইউ জব করতে চাস, মানে অবভিয়াসলি মানে সরকারি যদি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এই যে সরকারি জবের কথা বলিস তাহলে পিএসইউ বাইরে তো সেরকম কোনো অপশন নেই, মানে পিএসইউ ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর প্লেসমেন্ট অ্যাজ ওয়েল। তো ওটাই আর কি, ওই ওই এক্সপিরিয়েন্সটা মানে ওয়ান্স ইন লাইফ টাইম ছিল। আর সত্যি বলতে আমার 2 ইন লাইফ টাইম হয়ে গেছে, কারণ 2023 2024 দুবারই হয়েছে, তো এটাই। এমনি মোটিভেশন কি ছিল যে চুজিং পিএসসি ওভার এমটেক? মানে অনেকেরই কনফিউশন থাকে যে আফটার গেট এমটেক করব নাকি পিএসসি তে যাব। সো মানে তুমি আইআইটি বা আইএসসি থেকে কল পাওনি আফটার? হ্যাঁ, আমি আইআইসি তে অ্যাপ্লাই করিনি, আমার মানে আমার একদম রিসার্চ ইন্টারেস্ট নেই। তোরা অনেকে জানবি হয়তো যে আমি অত স্টুডিয়াস টাইপের ছেলে নই, মানে আমি ওরকম 100% অ্যাটেন্ডেন্স সব ক্লাসে স্যারের দেখে বা এগুলো আমি নই, ঠিক আছে। তো আমার হায়ার স্টাডি এনার্জিটা নেই, ঠিক আছে, মানে ওই টাইমে ছিল না, আপাতত এখনো নেই। আমি জাস্ট আইআইটি বোম্বেতে অ্যাপ্লাই করেছিলাম, যে জাস্ট একটু নিজের খুশির জন্য যে আইআইটি বোম্বেতে অ্যাপ্লাই করবো, আইআইটি বোম্বে হয়ে যাবে, আইআইটি বোম্বে পেয়েছি, এই স্যাটিসফ্যাকশনের জন্য। তো আইআইটি বোম্বেতে অ্যাপ্লাই করেছিলাম, আইআইটি বোম্বে হয়েও গেছিল, কিন্তু আমি অ্যাডমিশন ফি পে করিনি, কারণ নিয়ে হয়ে গেল। তো ওটাই আর কি। এবার কি এমটেক অবভিয়াসলি ইজ এ গুড অপশন টু চুজ, মানে সবার পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে। এমটেক করলেও তো প্লেসমেন্টে ভালো অপরচুনিটি থাকে, লাইক এবার ইআইএল অনেক সিনিয়র এসেছে যারা ডাইরেক্ট প্লেসমেন্ট মানে এমটেকের অন ক্যাম্পাসের থ্রু প্লেসমেন্ট পেয়েছে, লাইক আইআইটি খড়গপুর এমটেক একজন সিনিয়র আছে আমাদের সাথে, সেও কেমিক্যালের, ঠিক আছে। তো এরকম ভাবে অনেক মানে এমটেক অলসো গুড অপশন, ঠিক আছে, আমি বলবো না এমটেক বাজে বা এমটেক কিছু না। তবে আমাকে এমটেক কখনো অতটা অ্যাট্রাক্ট করেনি, ঠিক আছে, মানে আমি কখনোই ওই আবার সেই এক্সটেন্ডেড 2 ইয়ার্স অফ কলেজ আমি চাই না। আমি চাইতাম মানে অ্যাট দিস মোমেন্ট আমি মানে সেটেল হতে চাইতাম। 1 মিনিট। রুমমেট এসেছিল আসলে, কন্টিনিউ কর। হ্যাঁ, এবার একটা ইনকল মেসেজেস থেকে একটা কোশ্চেন এসছে যে হাউ ইজ এনপিটেল লেকচার্স ফর গেট এক্সাম, ডাজ ইট কভার এন্টায়ার সিলেবাস অ্যান্ড আর দ্য লেকচার সাফিসিয়েন্ট অ্যান্ড ডিপ? দেখ, আমি সত্যি বলতে আমি এনপিসিএল থেকে এর জন্য পড়িনি, ঠিক আছে। তবে হ্যাঁ, এনপিসিএল সেমিস্টার জন্য যথেষ্ট হেল্পফুল, লাইক সেমিস্টারে কিছু কিছু টপিক আছে, তো লাইক মাস্টার্সের ক্ষেত্রে আছে পঞ্চাশ সেভারিটি ইকুয়েশন আছে, বা বিভিন্ন গ্রাফিক্যাল যেগুলো টপিক আছে সেগুলো সেমিস্টার যথেষ্ট হেল্প করেছিল আমায়। কারণ দে আর মোস্টলি বেস্ট ফর সেমিস্টার অ্যাজ ওয়েল, কারণ ওগুলো না অত্যন্ত ইলংগেটেড জিনিস থাকে, লাইক যে কোনো ধর বই ধর তুই ধর থিয়ারি ক্ষেত্রে লেভেন স্কিল হোক বা হিট ট্রান্সফার ক্ষেত্রে কার্নের বুক হোক, তারা সেই বুকটাকে ফলো করেই করে, ঠিক আছে। মানে এগুলো মোর অফ এ ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, লাইক ইনপিটিএল যেটা করে সেটা মোস্টলি ফোকাস অন কনসেপ্ট, আর কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেট অ্যাজ ওয়েল। কিন্তু আমি মনে করি না যে এনপিটিএল গেটের জন্য রিলিভেন্ট, অবভিয়াসলি কলেজ বা প্লেসমেন্টের জন্য বা তোর নলেজের জন্য রিলিভেন্ট,
কিন্তু গেট হচ্ছে মানে গেট অনেকটা হচ্ছে ধর T20 ক্রিকেটের মতো, আর ইম্পিরিয়াল এখানে টেস্ট ক্রিকেট প্রোভাইড করে, ঠিক আছে। লাইক এনপিটিএল তোকে সেই সেই হেল্পটা করবে কি কি করে তুই কোশ্চেন গুলো সলভ করবি ও কিছু, কিন্তু তোকে এনপিটিএল কখনো ওই লেভেলে তোকে পৌঁছতে পারবে না যে লেভেলে তোকে কোনো মানে কোনো ইউটিউব চ্যানেল যেটা গেট নিয়ে পড়ায় সেটা পৌঁছতে পারবে, ঠিক আছে। যেটা বললাম যে গেট ইজ লাইক T20 ক্রিকেট, তবে 3 ঘন্টার মধ্যে সেখানে মানে ইউ হ্যাভ টু গো ওয়েল। আর এনপিটিএল বা সেমিস্টার হচ্ছে একটা ইলংগেটেড ভার্সন, তো 5-6টা এক্সাম থাকবে, এক্সামের আগে 3 দিনের গ্যাপ 4 দিনের গ্যাপ, তুই ভালো করে পড়তে পারবি, তো দুটো অনেকটাই আলাদা আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন। এবার দেখ, কারো যদি এনপিটিএল থেকে মনে হয় যে তার পিওয়াইকিউ সলভ করছে, সে ইজ এ গুড কন্ডিশন, হি ক্যান ডু অবভিয়াসলি। আর একটা কোশ্চেন এসছে যে ইফ সামওয়ান উইশেস টু পারসিউ মাস্টার্স আফটার ক্র্যাকিং এ পিএসইউ, ডু দে নিড টু গেট এ গুড র্যাঙ্ক ইন গেট এগেন? না না, এটা একটা খুব ভালো মজার ব্যাপার। আমি বলি যে গেটের জন্য যে কোনো মাস্টার্স এর ক্ষেত্রেই র্যাঙ্ক 3 বছর ভ্যালিড থাকে, ঠিক আছে। লাইক ধর আমি 2023-এ গেটটা এই জন্য দিয়েছিলাম যেন আমার সেই র্যাঙ্কটা মানে অন্তত মাস্টার্স এ থাকি, যদি বাই চান্স প্লেসমেন্ট না পাই তাহলে আমি যেন বাইরে উঠে না থাকি, আমি কোনো আইআইটি যেতে পারি। সেই জন্য আমি 2023-এ গেট দিয়েছিলাম, ঠিক আছে। আর আমার এবছর যেটা গেট দিলাম 2024-এ, আমার র্যাঙ্কটা ধর 2024, 25, 26 26 অব্দি ভ্যালিড, ঠিক আছে। অর্থাৎ বাই চান্স আমার যদি 2025-এ গিয়ে মনে হয় যে আমার ইয়ার ভালো লাগছে না, আমি চাইলে মাস্টার্স করতে পারবো। 26-এ গিয়ে মনে হলো 26-এ মাস্টার্স করতে পারবো। মানে 2027-এর মার্চ অব্দি ভ্যালিড আমার র্যাঙ্কটা। তো উম, হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, যেটা সৃজন বললো সেটা হচ্ছে স্টাডি লিভ দেয়, ঠিক আছে। মানে পিএসইউ স্টাডি লিভ দেয়, তবে পিএসইউ গুলোর জন্য তোকে 2 বছর তো মানে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তাই আমি ইআইএল এর কথা বলছি, ইআইএল এর 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে তো স্টাডি লিভ নেওয়া যায়। মিনিমাম 2 বছর তোকে কাজ করতে হবে অ্যাকচুয়ালি আগে। আর একটা কোশ্চেন, মানে তুমি দিনে কত ঘন্টা পড়তে গেটের জন্য? এই কোশ্চেনটা খুব মানে আমি এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয় আর কি। মানে আমি অত পড়তাম না, যারা আমায় জানে তারা জানে আমি খুব, যারা আমার কন্ট্যাক্টে আছে তারা জানে আমি কতটা মানে ক্রিকেট দেখি, ফুটবল দেখি, মানে সিনেমা দেখি। মানে আমি সবসময় ট্রাই করি ব্যালেন্স আউট করার, ঠিক আছে। লাইক ধর আমি সকালে 2 ঘন্টা পড়তাম, ধর আমার কলেজ আমি 10টার সময় কোনো যেতাম না, আমি 7টা 8টা থেকে ধর 10টা 11টা অব্দি 2 ঘন্টা পড়তাম। আর ধর কলেজ থেকে এসে ধর 5 ঘন্টা 6 ঘন্টা, তো হারিয়ে আমার 8 ঘন্টাই হলো দিনে, মানে নর্মাল দিনের কথা বলছি, ধর দিন কলেজ আছে। বা 8 ঘন্টা না হলেও 6 ঘন্টা ট্রাই করতাম মিনিমাম, মানে 6 ঘন্টা তো হতেই, 6 ঘন্টা প্লাস ধর। আর উইকেন্ডে সেটা ধর এই 10 ঘন্টা 11 ঘন্টা হয়ে যেত। উইকেন্ডে যেহেতু মানে সারাদিন টাইম থাকতো, তো সকালে 4-5 ঘন্টা, 2-3 ঘন্টা, রাতে 2-3 ঘন্টা। তো আমি এটাই বলবো যে তোরা যেহেতু সেই ভাবার দরকার নেই, দুটো করে সাবজেক্ট পড়, ঠিক আছে। যে কোনো একটা বড় সাবজেক্ট নিয়ে শুরু কর, একটা ছোট সাবজেক্ট নিয়ে শুরু কর। দিনে একটা করে লেকচার দেখ সাবজেক্টে, তো 4 ঘন্টার মধ্যে দুটো হয়ে যাবে, ঠিক আছে। আর উইকেন্ডে ম্যাথ অ্যাপ্টিটিউড কর, দ্যাটস ইট। সেকেন্ড ইয়ারের জন্য এটাই না। এরকম ভাবে করতে থাক, 1-2 মাস করতে থাক, তুই থার্ড ইয়ার দেখবি তো অলরেডি গেটের জন্য 100 মার্কসের মধ্যে তো সেকেন্ড ইয়ারে যেগুলো সাবজেক্ট আছে সেগুলো দেখবি গেটের জন্য অনেকটা ইম্পর্টেন্ট থাকে। ধর মেকানিক্যালে জানি না সিস্টেম মেটেরিয়াল সেকেন্ড ইয়ারে না ফার্স্ট ইয়ারে কবে আছে, কিন্তু মানে বলে অবভিয়াসলি গেটেও আছে হয়তো, তো সেটাও তোর থার্ড ইয়ারে আগে তো কভার হয়ে যাবে। বা তোর ধর ইচ্ছে থার্ড ইয়ারে তুই গেটটা দিয়ে দেখবি, তো থার্ড ইয়ারে দেখবি তো র্যাঙ্ক ডিসেন্ট র্যাঙ্ক চলেও আসবে, এটাই। একজন কোয়েশ্চেন করেছে যে কি কি বুকস প্র্যাকটিস করা যাবে, মানে কোন বইগুলো ফলো করলে সুবিধা হবে? যে কোনো ক্লাসিক্যাল বুকস, লাইক আমি যদি বলি আমি সিআরির জন্য লেভেনস্পিল ফলো করেছিলাম, কেমিক্যাল টেকনোলজির জন্য ড্রাইডেন ফলো করেছিলাম, আর আর মাস্টার্স করার জন্য বিকে দত্ত ফলো করেছিলাম, ঠিক আছে। তবে এটার জন্য বুকসটা অত ম্যাটার করে না আলটিমেটলি, কারণ এটার জন্য মোস্টলি তো কনসেপ্টটাই, ঠিক আছে। লাইক তুই যে কোনো কোচিং ইনস্টিটিউটে ম্যাটেরিয়াল ফলো করতে পারিস, কারণ বুক ইজ মোস্টলি ফর ইয়ার কনসেপ্টুয়াল নলেজ ফর সেমিস্টার অনলি। কারণ বুক থেকে তুই বুক অবভিয়াসলি ইম্পর্টেন্ট, আমি আমি কখনো সাজেস্ট করবো না বুক পড়িস না বা কিছু না। তবে মানে শুধুমাত্র বুকসের উপর রিলাই করিস না, লাইক বুকস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাই করবি তো যেগুলো লেকচার আছে না, ধর ধর তুই যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়িস, তুই দেখবি ইউটিউবে মানে শৈলেন্দ্র কুমার স্যারের লেকচার আছে বা অঙ্কুর বাংলা স্যারের লেকচার আছে। ট্রাই করবি সেই লেকচার গুলোকে দেখা ভালো করে, মানে এগুলো এনি মোর ইম্পর্টেন্ট দেন বুক ফর গেট পার্সপেক্টিভ যদি আমি বলি। তুই সেলফ হ্যান্ড রিটেন নোট বানাবি, নোট বানিয়ে সেগুলো রিভিশন করবি। আমার যেমন আমি প্রত্যেকটা সাবজেক্টে নিজের বানানো নোটস ছিল, ঠিক আছে। লাইক সিআরই হোক, ফ্লুইড মেকানিক্স হোক, আমি নিজেই ক্লাস নোট বানাতাম, সেটাই ফলো করতাম হ্যান্ড রিটেন। আর যত আমি বলবো যত পারবি তুই পিডিএফ থেকে দূরে থাকার চেষ্টা করবি, ঠিক আছে। কারণ পিডিএফ হতে প্রচন্ড টাইম কনজিউমিং হয়। যখনই কোনো বই কিনবি, পিওয়াইকিউ হোক বা কিছু হোক, হার্ড কপি কিনবি, পারে লাইব্রেরি থেকে নিবি, কিন্তু পিডিএফ একদমই মানে আমি প্রেফার করবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ পিডিএফ এ তোর অনেক সময় অনেক ইস্যু হয়, টাইমের সাথে সাথে বুঝতে পারবি মানে কি বলতে চাইছি, কিন্তু
মানে পিডিএফ এ না যেহেতু যখন কোনো হার্ড কপি তোকে থাকে তুই পড়ার মোটিভেশনটা পাবি, যেগুলো তার একটা বই রাখা আছে তোকে বইটা পড়তে হবে। পিডিএফ এ ধর 100টা পিডিএফ তো ছোটভাবে ডাউনলোড করতে পারবি। সুতরাং তোকে সেই মানে দায়বদ্ধতা থাকবে না যেহেতু তোর বই থাকবে। তো বই অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তবে হার্ড কপি পড়িস অবশ্যই। এইমাত্র যেটা বলছিলে কনসেপ্টের ব্যাপারে, ইফ উই কাম টু দ্য হুম, পয়েন্ট কনসেপ্ট, এরকম নয় যে উই মাস্টার ইন অল কনসেপ্ট। হতে পারে যে হুম, কিছু কনসেপ্ট হয়তো আমরা বুঝতে পারলাম না লেকচার দেখার হ্যাঁ, পরে, হ্যাঁ, তো এবার সলভ করতে যাচ্ছি, হয়তো সলভ করতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে আবার লেকচার দেখবো নাকি বেটার টু ডু মোর সলভিং অর প্র্যাকটিস সামথিং এলস, বা স্কিপ এবার করে? দেখ সলভ সলভ করতে না পারে, ধর ধর একটা টপিক বলে ধর ফ্লুইড মেকানিক্স, ধর ফ্লুইড ডায়নামিক্স, ঠিক আছে? ধর ফ্লুইড ডায়নামিক্স এ যেহেতু 10টার মধ্যে 7টা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোর আবার লেকচার দেখা দরকার নেই। তুই বাকি 3টা কোশ্চেন তুই সলিউশন দেখবি, কি অ্যাপ্রোচ করেছে, কোনো নতুন কিছু করেছে কিনা, কোনো শর্ট ট্রিক্স আছে কিনা, তাহলে ঠিক আছে। এবার ধর তুই 10টার মধ্যে 2টো কোশ্চেন তুই পারছিস, বাকি 8টা পারছিস না, তাহলে আমি বলবো তুই ভিডিও দেখা একবার, তাহলে তোর তোর নিজেরই হেল্প হবে সেটা। লাইক আমার ফ্লুইডের হচ্ছে ফ্লো টু পাইপসটা বরাবরই উইক ছিল, ঠিক আছে? ওটা যতবার করলাম ততবার ভুলে যেতাম আমি, কারণ প্রচন্ড খুব কনফিউজিং টপিক, যে ধর এই ফিকশনে এটা এখান থেকে ফোর্স কাজ করছে, এখানে মোমেন্টাম কাজ করছে, তখন আমার খুব গুলিয়ে যেত। তো আমি ওটা লিকুইড লেকচার আমি বারবার দেখতাম, মানে মাঝে মধ্যে দেখতাম। ধর ফ্লুইড মেকানিক্স আমার 2021-এই হয়ে গেছিল, তো 2022-এ আবার দেখেছিলাম ওটা, 2023-এও আবার দেখেছিলাম। মানে ওটা খুব মানে আমার খুব উইক পার্ট ছিল। লাইক এবার সবার আলাদা আলাদা উইক পার্ট হবে এরকম ভাবে, আর কিছু কারোর তোর ম্যাথমেটিক্স কিছু পার্ট উইক হবে, কারোর সিআরই উইক কিছু পার্ট উইক হবে। তো যদি 10টার মধ্যে 7টা 8টা হয়ে যায় তাহলে দেখার দরকার নেই, যদি 2-3টে হয় তাহলে অবশ্যই দেখুন। দাদা নেক্সট কোশ্চেনটা এসছে যে হুম। ডিড ইউ মেনশন ইওর গেট র্যাঙ্ক ইন ইওর প্লেসমেন্ট সিভি, মানে ওটা মেনশন করলে কি কোনো নেগেটিভ বা পজিটিভ কনসিকোয়েন্স আছে? হ্যাঁ, হ্যাঁ, তো মেনশন করিস না, ওটা নেগেটিভ কনসিকুয়েন্স আছে, পজিটিভ কিছু নেই। প্লেসমেন্ট পুরো আলাদা, গেট পুরো আলাদা, ঠিক আছে? মেনশন একদমই করিস না, ঠিক আছে? লাইক ধর আমি যদি পিডব্লিউসি তে লিখতাম আমার গেটের র্যাঙ্ক লিখতে দিতাম, ওটা আমার কখনো নিত না। কারণ আলটিমেটলি ধর তোর যদি গেটের র্যাঙ্ক খুব ভালো হয়, ডিসেন্ট হয়, ঠিক আছে? তুই ধর কোনো প্রাইভেট কোম্পানির কাছে যাচ্ছিস প্লেসমেন্ট এর জন্য, ওরা তো জানবি যে তুই মানে বাইক তুই হয়তো ছেড়ে দিবি, ঠিক আছে? ধর কারোর যদি গেটের র্যাঙ্ক ধর 42 র্যাঙ্ক হয়, সে তো নিশ্চয়ই আইএসএল বা ওএনজিসি যাবে না, মানে ওটাই আর কি। আচ্ছা আচ্ছা। ওটা ওটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা মানে নেগেটিভ পার্সপেক্ট মানে পয়েন্ট অফ ভিউ দেয়, ঠিক আছে? তো গিটে এঙ্গেজ না, মানে আমি এটাই বলবো। আর কেউ যদি বলে কিনা তাহলে সেটা আলাদা, তার পার্সোনাল ওপিনিয়ন, তবে আমি দিইনি, ঠিক আছে? আমি কখনোই দিইনি, আমি কোরে প্লেসমেন্টও দিইনি, নন করেও দিইনি। তো লাস্টে একটা আছে যে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টসদের কিছু মানে স্পেশাল টিপস দিতে চাও, বা এনি ইন্টারেস্টিং মানে ফিল্ডস অফ রিসার্চ অর এক্সপ্লোরেশন ইন দ্য ফিল্ড অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যেটা ফিউচারে কাজে দেবে ওদের? দেখ আমি যেখানে বর্তমানে আছি, আমি ধর ইআইএল এ আছি এখন, তো ইআইএল যেটা করছে এখন সেটাতে তারা গ্রিন হাইড্রোজেন নিয়ে এখন কাজ করছে, ঠিক আছে? আমার সত্যি বলতে আমি কলেজে কখনোই এটা নিয়ে অত ভাবিনি। আর যদি তোরা রিসার্চ করতে চাস তাহলে আমি বলবো কি যে গ্রিন হাইড্রোজেন বা জিরো কার্বন এমিশন নিয়ে কর, এটা প্রচন্ড স্কোপ এখন চলছে। একটা আমি জিনিস কেমিক্যালদের বলছি, ধর ধর আমার যেটা ক্রুড অয়েলের ব্যাপারে তোরা জানবি হয়তো, যে কোনো পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি যেটা মেন সেটা হচ্ছে ক্রুড অয়েল, ঠিক আছে? তো যেটা ক্রুড অয়েল আমার দেশের ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া কিন্তু ক্রুড অয়েল বানায় না, ঠিক আছে? তারা মিডল ইস্ট থেকে মানে আনে, ঠিক আছে? 70-80%, যেটা তো প্রথমে বলেছিলাম যে বোম্বে হাই থেকে 10%, মিডল ইস্ট থেকে 70%। এবার তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নতুন জিনিস করছে, সেটা হচ্ছে ধর তারা ইথানল ব্লেন্ডিং করছে, ঠিক আছে? আমি এখন আসামে একটা প্রজেক্টের উপর কাজ করছি আমি বর্তমানে, ঠিক আছে? মানে খুব ডিটেলস হতে বলা যাবে না। এবার সেই প্রজেক্টের মেন কাজ হচ্ছে তারা আখের রস থেকে বায়ো রিফাইনারি বানাচ্ছে। ধর হয় না মানে আখের রস খেয়েছিস, মানে খেয়েছিস আখ দেখেছিস, সেটাকে বিভিন্ন রকম ভাবে কাজে লাগিয়ে কি করে সুগার কেন থেকে মানে সেই কাজটা করা যায় সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? তো মানে ফোকাস অন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, মানে কারণ আমাদের যেটা অয়েল এন্ড গ্যাস সেক্টর সেটা খুব লিমিটেড, ঠিক আছে? হয়তো আগামী 100 বছর পর সেটা কিছু থাকবে না। তো ফোকাস অন রিনিউয়েবল এনার্জি লাইক সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এগুলো না, এগুলো বাচ্চা ছোটবেলায় পড়ছে সেগুলো না। ধর জিরো কার্বন ইমিশন হোক, বা ধর গ্রিন হাইড্রোজেন হোক। গ্রিন হাইড্রোজেন হচ্ছে যেই হাইড্রোজেন গুলো তুই মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে হয়, তোর কোনো কার্বন ইমিশন না ঘটে যে হাইড্রোজেন গুলো তৈরি হয়, কারণ হাইড্রোজেন একটা মানে বেসিক যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো গ্রিন হাইড্রোজেন বলবো আমি তোকে। আর বলবো জিরো কার্বন ইমিশনের উপর যা পারিস মানে যতটা পারিস দেখতে। আর বায়ো রিফাইনারি, এই 3টে বার খুব ইম্পর্টেন্ট। মানে আমি পার্সোনালি কোনো রিসার্চ করিনি, কিন্তু তোরা দেখতে পারিস খুব হেল্প করে ফিউচারে। ইনফ্যাক্ট আমাকে মানে আমি ইন্টারভিউর আগে দেখে গেছিলাম, তো আমাকে ইন্টারভিউতে এটাই কোশ্চেন করেছিল, তুমি জিরো কার্বন ইমিশন ব্যাপারে কি জানো? তো আমি তখন বলেছিলাম জিরো কার্বন ইমিশনের ব্যাপারে যে মানে কার্বন যেটা ইমিশন সেটাকে রিডিউস করা, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটার কস্টটা পর্যন্ত বেশি হবে। লাইক ধর তুই নর্মাল অয়েল এন্ড গ্যাস থেকে ধর তুই আলটিমেটলি ধর 1000 to 2000 crores এ হয়ে যায়। অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, মানে মানে বাজেটটা প্রচন্ড বেশি হলেও এরকমই হয়, ঠিক আছে?
এবার সেক্ষেত্রে যদি অন্য কিছু করতে যায়, সেটা হয়তো তো 5,000 থেকে 6,000 crore হয়ে যায়, ঠিক আছে। তো এটাই আর কি, কস্টটা একটা ব্যাপার। তবে ইআইএল যেটা টার্গেট সেটা হচ্ছে 2035-এর মধ্যে জিরো কার্বন করা। অর্থাৎ দেশের মোস্টলি পিএসইউ গুলো যেটা টার্গেট সেটা হচ্ছে 2060 বা 2070-র মধ্যে কার্বন ইমিশনটাকে জিরো করে দেওয়া, ঠিক আছে। তো কেমিক্যালে যারা বলে তারা সেগুলোর উপরেই কাজ করে, যে কি করে রিনিউয়েবল সোর্স অফ এনার্জির উপর তোরা ফোকাস করবি। এটা প্রচন্ড হেল্প করতে চলে চলবে ফর ফর দ্য নেক্সট 10 to 20 years। কেউ আর কোয়েশ্চেন করতে চায় দাদাকে, তারা চ্যাটে লিখে পাঠাতে পারে। দেখ, কেউ কোশ্চেন করলে ফিল ফ্রি টু কোশ্চেন, আমি আছি। মানে আমি আমি জানি, আমি এই যে এই ফেসটা গিয়েছি। আমি আমার ঘটনা বলি একটা। 2021-এ মানে যখন এরকম একটা সেম একটা ইভেন্ট হয়েছিল, সেখানে 2020 যারা গেট টপার তারা এসেছিল, ঠিক আছে। সেটা বোধহয় সায়েন্স ক্লাবের থেকে হয়েছিল। সেখানে আমি অ্যাজ এ অডিয়েন্স ছিলাম, ঠিক আছে। সেখানে আমি আমার ডাউট কোশ্চেন করতাম। সেই দিদিটার নাম ছিল আরাত্রিকা সাহাবা রয়, ঠিক আছে। তার 90 র্যাঙ্ক ছিল গেটে। তাকে আমি ডাউট কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, দিদি মানে ডাউট সলভ করেছিল। আলটিমেটলি এরকম ভাবেই না তুই ডাউট গুলো সলভ করতে পারবি, ঠিক আছে। তাই মানে ইন্ট্রোভার্ট হওয়ার কিছু নেই, আমি নিজেও ইন্ট্রোভার্ট ছিলাম, আই নো। বাট তুই যা তোর ডাউট আছে সেগুলো তুই সিনিয়রদের কাছে বললি কিন্তু সেই ডাউট গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। কারণ সব কোশ্চেন কিন্তু চ্যাটজিপিটি দিতে পারবে না। তো যেগুলো ডাউট থাকলে সেগুলো করে দিতে পারি। হয়তো হয়তো এরকম তো দিন আসবে, হয়তো 2027-এ দেখবি মানে তোরা আমার জায়গায় তোরা আছিস, তখন তোর জুনিয়ররা তোর কাছে চাইছে মানে এই ইন্টারভিউ বা সরি সাজেশন চাইছে। তখন তুই বুঝতে পারবি যে মানে এই জিনিসটার কথা তোর মনে পড়বে, ঠিক আছে। যে মানে আলটিমেটলি এই জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে। আমি নিশ্চিত যে যারা এখানে আছে মিটিং এ, তার মধ্যে অনেকেই হয়তো 2-3 বছরের মধ্যে গেট টপ করবেন। কারণ যাদবপুর থেকে প্রত্যেক বছরই গেটের রেকর্ড খুব ভালোই হয়, নট অনলি কেমিক্যাল বাট যে কোনো ব্রাঞ্চ থেকে যাদবপুরে প্রত্যেক বছর গেট টপার বেরোবে। অ্যান্ড হোপফুলি তোরাও করবি গেট টপ। আমি চাই সবাই করি যারা যারা আছে যেখানে। তো তুমি তোমার যাদবপুরের মানে দিনগুলো নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারো, মানে আমার কিছু। যাদবপুরের দিনগুলো তো খুব মানে আমার যারা জানে তারা জানে, আমি খুব মানে ক্যাম্পাসে মানে যেতাম, আমি ক্লাস করতাম না, ঠিক আছে, কিন্তু ক্যাম্পাসে আমি রোজ যেতাম। ধর ক্লাস করলে আমি চলে গেলাম, আমি ধর বন্ধুদের সাথে ধর বেরিয়ে গেলাম, নন্দন চলে গেলাম, বা ধর সিনেমাকে চলে গেলাম। আমি মোস্টলি হাইল্যান্ড পার্ক যেতাম, তো হাইল্যান্ড পার্কে চলে যেতাম বন্ধুদের সাথে। আমি বরাবরই মানে ফান লাভিং মানুষ একটা, যারা আমি জানিস তারা জানিস। আমি মানে ওরকম না যে আমি সবসময় বাড়িতে বসে বই পড়তাম বা কিছু খুব ক্লাস করতাম, ওরকম কিছু না। আমি ক্যাম্পাস রোজ যেতাম। মোস্টলি ধর আমি ওই ওইটি দিকে থাকতাম, পিজি ক্যান্টিন যেটাকে বলে, ওই ক্যান্টিন আমার খুব ভালো লাগতো, ঠিক আছে। মানে আমি নেক্সট টাইম যখন যাবো পিজি ক্যান্টিনে খাবো, ওখানকার খাবারটা আমার প্রচন্ড ভালো লাগে। পিজি ক্যান্টিন হোক, তারপর ধর যাদবপুরে উল্টো দিকে চায়না গ্রিন যেটা হোক, আমি সেখানেই যাই চায়না গ্রিন, ঠিক আছে। খুব অ্যাফোর্ডেবল করেও খেতে পারি ওখানে, 110 টাকায় ভালো কম্বো পাওয়া যায়। মানে খুব ভালো লাগে খেতে আমার ওখানে। যাদবপুর ওখানে আসলে আমি নচিকেতা চা খাই বা ধর কম্বোটা খাই, আমার খুব ভালোই। মানে আমার যাদবপুর যদি আমাকে কেউ বলতে হয়, আমি ক্লাস সম্বন্ধে কিছু বলবো না, যাদবপুরে পড়াশোনা এটা নিয়ে আমি বলবো না। জাস্ট বলবো এই করে এই দিনগুলো কাটিয়েছি। কারণ আলটিমেটলি না এই 4টে বছর তুই কখন কেটে যাবে তুই বুঝতে পারবি না। এখন যেমন আমি আমি আছি এখন জবের ক্ষেত্রে আছি, তো জবের ক্ষেত্রে তুই তোর কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা থাকবে, কিন্তু তুই টাইমটা কখনো পাবি না। তোকে সকাল 7টায় উঠে তোকে রেডি হয়ে বেরোতে হবে অফিসে। তো অফিস থেকে ফিরতে ফিরতে 6টা 7টা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি তুই এই লাইফটা কখনো পাবি না, ঠিক আছে। আমি নো তোর প্লেসমেন্ট অবভিয়াসলি ভাইরাল জিনিস, একটা চাকরি হওয়ার লাইফ সেটেল হওয়ার, কিন্তু মানে ট্রাই করবি যেন তুই এই পার্টটা ফুল এনজয় টু দা ফুলেস্ট, ঠিক আছে। মানে ফুলেস্ট নট ফুল, FULLEST, মানে নিজের সেরাটা এনজয় কর এই সময়গুলো, কারণ এগুলো কোনো ফিরবে না। মানে খুব কথাগুলো মানে তোরা বারবার হয়তো শুনেছিস, আমিও শুনেছিলাম ছোটবেলায়, মানে আমিও শুনতে থেকেছিলাম। এখন নিজেও বলছি, কারণ আমি ফিল করতে পারি এখন। মানে এটা আমার হয়তো 2 বছর পর তোরা কেউ গুরগাঁও চলে আসবে, কেউ কলকাতায় থাকবে, কেউ ব্যাঙ্গালোর চলে যাবে। এই দিনগুলো কখনো আসবে না, ঠিক আছে। তো ক্যাম্পে আসলো, আর যত পারবি অরবিন্দ ভবনের কাজটা কমই করিস, ঠিক আছে। ধর এই গ্রেড কার্ড নেওয়া এগুলো নেওয়া এগুলো আগেই করে নিস, কারণ অরবিন্দ ভবন খুব ঝোলায়, ঠিক আছে। লাইক আমার প্রফেশনাল ডিগ্রির জন্য আমার এখানে জয়নিং দিলে হয়ে গেছে 14 দিন, মানে 14 দিন পর জয়েন করতে হয়েছে এখানে আমার, কারণ ডিগ্রি পাইনি। মানে এত ডিলে করেছিল ওই অরবিন্দ ভবন থেকে। তো ট্রাই করবি ওই ব্যাপারে ওই ঝামেলায় না দেওয়াতে, ঠিক আছে। এই ধর গ্রেড কার্ড গুলো ঠিক টাইমে নিয়ে নিবি, বা ধর এক্সাম ফিও ঠিক টাইমে পে করে দিবি, ব্যাস আর চাপের কিছু নেই। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, আমি মৃন্ময় তরফদার, মেকানিক্যাল UG4। হুম। আমার যেটা কোশ্চেন, মানে তোমার এই আনসারটা নিয়ে, যে এখন কি হয়েছে যে ক্যাম্পাসে কেউ অত মানে ক্লাব অ্যাক্টিভিটি জয়েন করতে চায় না, বা ক্লাস করে এসে ওই 10টা থেকে দেন 5:30টার মধ্যে বেরিয়ে যায়। আর উইকেন্ড যদি ফ্রাইডে হয় দেন তো বাড়ি যাওয়ার ইয়ে থাকে যে উইকেন্ডে সবাই বাড়ি চলে যাবে। তো তুমি অলরেডি বলে যে ক্যাম্পাস লাইফটা কতটা ম্যাটার করে, মানে ওই এই এই পার্সপেক্টিভে। তো তুমি যদি একটু বলতে চাও যে মানে যারা মানে এর থ্রুতে, মানে এই সেশনের থ্রুতে, যে
ক্যাম্পাস লাইফটা যে একটা ম্যাটার করে, আর ক্যাম্পাসের মানে এই ছোট ছোট মেমোরিজ গুলো যেটা মানে পরবর্তীতে মনে পড়বে আর যেগুলো কোনদিন ফিরে আসবে না, অনেস্টলি স্পিকিং। তো এটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখ এই কথাটা সত্যি বলতে গেলে মানে আমার মানে পার্সপেক্টিভ থেকে বলা মানে অনেকটা যাচ্ছে ভাই, ঠিক আছে, কিন্তু যারা যারা মিটে আছে তাদের কাছে এটা মানে ওটা তো লাগবে না, কারণ মানে আলটিমেটলি সবাই সে ফেজে যায়। মানে আমাকে যদি এই কথা কেউ 3 বছর আগে বলতো, আমি বলতাম যে মানে মানে কি করবো, একই কথা শুনে যাচ্ছি, নষ্ট হয়ে যায় কথাগুলো। কিন্তু আলটিমেটলি সত্যি তো ক্যাম্পাস লাইফ তো মানে পার্সোনালি হোক বা ক্যারিয়ারে তোকে প্রচন্ড হেল্প করে। ক্যাম্পাসে এরকম অনেক সিনিয়র তুই পাবি যারা হয়তো জীবনে অনেক কিছু করে নিয়েছে, কিন্তু তাও দেখবি তারা ক্যাম্পাসে আছে, তারা অত্যন্ত ডাউন টু আর্থ, ঠিক আছে। ধর এমন সিনিয়র তুই দেখবি হয়তো যে এমবিএ টপ করে গেছে বা কেউ গেটে টপ করে গেছে, ভালো জায়গায় প্লেসমেন্ট হয়েছে, তাও সে হয়তো ছুটির দেখবি ক্যাম্পাসে এসে চা খাচ্ছে, ঠিক আছে। এটা যাদবপুরে আমার প্রচন্ড ভালো লাগে ব্যাপারটা, যে এরকম অনেক সিনিয়র আছে যারা প্রচন্ডই ধর খুব প্রচন্ড ভালো মনের দিক থেকে, তারা হয়তো অনেক ভালো ভালো জায়গায় আছে, কেউ গুগলে আছে, ধর কেউ আমেরিকায় আছে, হয়তো তারাও যাদবপুর এসে চা খাচ্ছে ধর আহার ক্যান্টিনে বসে, ঠিক আছে। এটাই আমার যাদবপুর। মানে আমি সত্যি বলতে গেলে যাদবপুর যদি আমাকে বলে, আমি যাদবপুরের এনআইআরএফ র্যাঙ্ক, এই র্যাঙ্ক ওই র্যাঙ্ক, এই 2% সায়েন্টিস্ট, অবশ্যই সেটাও গর্বের ব্যাপার, কিন্তু মোর দেন তুমি যাদবপুর ইজ পিপল, যারা যাদবপুরে পড়ে, যারা আমরা সেই স্টুডেন্টরাই, আমাকে যাদবপুর মানে সেই স্টুডেন্টরা, সেই বন্ধুত্বটা, ইউনিয়ন রুম, আহার ক্যান্টিন, এগুলি মানে ট্রাই করবি যতটা পারবি মানে ক্যাম্পাস লাইফটা এনজয় কর। এটা বলবো না যে মানে মানে পড়াশোনা করিস না, এনজয় কর শুধু, কিন্তু একটা ব্যালেন্স রাখ অবশ্যই। মানে সপ্তাহে নন্দন যাওয়ার প্ল্যান কর, কখনো কখনো রবীন্দ্র সদন যা, ময়দান চলে যা ঘুরতে কখনো কখনো। আমি তো যারা জানিস আমি প্রচুর ইডেন যেতাম, আমার ক্রিকেটের, আমি খুব ক্রিকেটের বড় ফ্যান। আমি প্রায় বছর 2-3 মাসে ইডেন যেতাম, ইডেনে যখনই কোনো ম্যাচ হতাম চলে যেতাম বন্ধুদের নিয়ে। তো আলটিমেটলি আমার ভালোই লাগতো, ঠিক আছে। তোরাও ট্রাই করবি যেন এই দিনটাকে ফুল এনজয় করতে পারবি, কারণ দিনে 24 ঘন্টা করে পড়াশোনা করে না, ধর 5-6 ঘন্টা পড়বি, বাকি 2-3 ঘন্টা কলেজে কাটাবি, একটু চলে আসবি বিকেল বেলা করে কলেজগুলোতে। শিল্পাকে বলে সন্ধ্যেবেলা গান এমনি প্রোগ্রাম হয় কিছু একটা, ধর গান বাজানো চলে, ধর কিছু স্টুডেন্ট এসে গান গায়, ওগুলো ভালো লাগে খুব আমার, যেতাম আমি খুব। এরকম না যে আমি রোজ যেতাম, বাট ট্রাই করবি একটু ব্যালেন্স আউট করার, মাঝে মধ্যে যাবি ক্যাম্পাসে, সোশ্যালাইজ করবি নিজেকে। আলটিমেটলি সেটা তোকে ফিউচার তোকে হেল্প করবে। নয়তো নয়তো তুই হয়তো 4 বছর পর তুই বুঝতেই পারবি না তুই একটা কলেজ লাইফ পেরিয়ে এসেছিস, কারণ কলেজে মানে তো শুধু অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, এগুলো না, মানে কলেজ অনেক কিছুই। আমি একটা একটা কথা বলবো, যে যাদবপুরে যখন ঢুকেছিলাম একটা সিনিয়র বলেছিল, যাদবপুরের লোকে 3টে পির মধ্যে একটা পি অন্তত করেনি, ঠিক আছে। 3টে পি হচ্ছে প্রেম, পড়াশোনা, পলিটিক্স, ঠিক আছে। তো ট্রাই করবি 3টে পির মধ্যে 3টে পি করার, আলটিমেটলি পার্সোনাল ওপিনিয়ন, অন্তত মানে প্রেমটা করার চেষ্টা করবি, ঠিক আছে, যাদবপুরে, কারণ এই কলেজ লাইফ পেরিয়ে গেলে আর সেই টাইমটা পাবি না তুই। এটাই আর কি। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কর। আমি নীলেন্দু দীক্ষিত, আমি মেকানিক্যাল ইউজি 3। তো আমি প্রিপারেশন নিচ্ছি গেটের জন্য। মানে আমার যেরকম তুমি মেনশন করলে, যেরকম কিছু কিছু টপিক থাকে যেগুলো হাইলি ওয়েটেজ টপিক, যেমন ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার মেকানিক্যালের ক্ষেত্রে, তো সেগুলো আমার মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছে। এবারে আমি দেখছি যে যখন আমি বেশি একটু গেটের দিকে ফোকাস করবো, ধরো একটু আমি আমি আজ মানে এখনো পর্যন্ত আমি একটা অ্যাজ এ হোল পুরো টপিক নিয়ে কোনো মক টেস্ট দিইনি। আমি পার্টিকুলারলি কিছু টপিক নিয়ে যেগুলো হয় মক টেস্ট, ওইগুলোই দিয়েছি। টেস্ট সিরিজ যেগুলো হয়, ধরো পার্টিকুলারলি হিট ট্রান্সফার, এগুলো দিয়ে দিয়েছি। ওটাতে ভালো ভালো নাম্বার আমার এসছে, প্রবলেম নেই। কিন্তু যখনই দেখছি অনেকগুলো টপিক নিয়ে একসঙ্গে দিতে যাচ্ছি, তখনই কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি দেখছি যখনই একটা ধরো আমি ভাবছি যে আমি নেক্সট স্টেপে একসঙ্গে 2-3টা জিনিসকে শুরু করব একসঙ্গে, তো আর একসঙ্গে রিভাইজ করাটাও শেষ করব, তখন আমার দেখছি এসডিপিও কমে যাচ্ছে। তো প্রবলেম হচ্ছে, আমার অলরেডি 2 বছর হয়ে গেল, নেক্সট বছর কেটে দেবো, আবার তারপরের বছর আরেকটা চান্স। তো কিছু টিপস যদি বলো। তুই পিওয়াইকিউ করেছিস সাবজেক্ট গুলো, যে সাবজেক্টের কথা বলছিস? হ্যাঁ, আমি যেটা শেষ করি, ধরো ফ্লুইড মেকানিক্স আমার মোটামুটি শেষ, তো আমি ফ্লুইড মেকানিক্স এর পিওয়াইকিউ গুলো অলমোস্ট 70-80% নিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখ আমি একটা কথা বলবো, তুই পুরো সাবজেক্ট না করে টপিক ওয়াইজ যা, ঠিক আছে। মানে আমি বুঝতে পারছি তোর ইস্যুটা, মানে আমার সাথে হয়েছিল। একসাথে তুই মানে পুরো সাবজেক্ট করতে আসেন, ঠিক আছে। লাইক ধর ফ্লুইড মেকানিক্স এর ফ্লুইড স্টাডিজ হয়ে তোদের প্রথমে হয়তো বিংহাম প্লাস্টিক, রিও প্লাস্টিক, এইসব ফ্লুইড সম্বন্ধে বলেছে। তুই ফ্লুইড স্টাডিজটা একদিন কর, তারপর ফ্লুইড স্টাডিজ সবগুলো পিওয়াইকিউ কর, ঠিক আছে। টপিক ওয়াইজ পিওয়াইকিউ করতে যা, কারণ টপিক ওয়াইজ পিওয়াইকিউ করলে তুই তোর মানে উইকনেস গুলো ভালো বুঝতে পারবি। তুই তো একসাথে 10টা টপিক করিস, তো হয়তো উইকনেস গুলো তুই বুঝতে পারবি না সেরকম ভাবে। কিন্তু যদি একটা টপিকের মধ্যে তুই 10টা কোশ্চেন করিস, তুই কোশ্চেন গুলো ভালো করে বুঝতে পারবি, তোর কোথায় আটকাচ্ছে, তোর কোন উইকটা পার্ট, তোর কি ক্যাপিলারি মোশন পার্ট উইক নাকি তোর সারফেস টেনশন উইক, তুই সেটা বুঝতে পারবি, ঠিক আছে। তো গো উইথ টপিক ওয়াইজ, ঠিক আছে। মানে টেস্ট টপিক ওয়াইজ দে। আর তুই যেহেতু মেনশন করছিস থার্ড ইয়ারটা, তোর ওটা চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। জাস্ট ফ্লুইড মেকানিক্সটা পড়া ভালো করে। আর তোর তোর এই সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে তোর বল একবার, তাহলে আমি একটা আইডিয়া পাবো। এখন যেমন আমার এই সেমিস্টারে আছে মেশিন ডিজাইন 2 আছে, তারপরে
ধরো ম্যানুফ্যাকচারিং এর 2টো সাবজেক্ট আছে, তারপরে ল্যাব ধরো 4টা আছে, তারপরে মাইনর আছে। ল্যাবগুলো বাদ দিয়ে বলছি, মানে তোর কোন কোন সাবজেক্ট, এরকম কোন সাবজেক্ট আছে যেগুলো তোর ডেটেও আছে তোর সেমিস্টার সাথে সাথে? হ্যাঁ ওগুলো তো আছে, মানে যেমন মেশিন ডিজাইন 2 এর পার্টটা ধরো আমার পড়া হয়নি এখনো, 1 এর পার্টটা আমার পড়া হয়েছে, এবারে ওটাকে আমাকে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমি তোকে এটাই বলবো যে এখন তুই মেশিন ডিজাইন 2টাই কর, ঠিক আছে? মানে এই মোমেন্টে দাঁড়িয়ে মেশিন ডিজাইন 2টা কর। যখন তোর সেমিস্টার ব্রেক হবে, ধর ডিসেম্বর একটা হবে, আই গেস ডিসেম্বর 14 দিনের হলেও হবে একটা, ওই টাইমটা তুই ওই সাবজেক্টটা কর যেটা তোর সেমিস্টারে নেই, ঠিক আছে? তাতে এইচএবে চাপটা থাকবে না। তুই শুরু করে দে হচ্ছে মেশিন ডিজাইন 2 করা। তোর 1টা হয়ে গেছে, মেশিন ডিজাইন 1। হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে গেছে। হ্যাঁ, তো মেশিন ডিজাইন 1 হয়ে গেছে, 2টা শুরু কর। তাহলে তোর কি হবে, তোর ওই চাপটা থাকবে না সেমিস্টারে, মানে তাহলে তুই সেমিস্টারও হয়ে যাবে, গেটটাও হয়ে যাবে। তুই মেশিন ডিজাইন 2টা শুরু কর আস্তে আস্তে। আর ফ্লুইডের জন্য তুই এমনি মানে কোথা থেকে পড়ছিস? তুই কি এসকে মন্ডল স্যারের দেখছিস না নেগি স্যারের মানে ক্লাস করছিস নাকি অন্য কিছু? আমি নেগিটটা বেশি ফলো করছি, প্লাস আচ্ছা বই আচ্ছা, আছে, বই হ্যাঁ খুব ভালো পড়ানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বই কি ফক্স এন্ড ম্যাকডোনাল্ডস এরটা নাকি কোনটা? আমি বইয়ের কথা বলছো? হ্যাঁ বইটা। দেখো আমি নরমালি এসকে সোম ফলো করি, আর বিজয় গুপ্তা সন্তোষ কে গুপ্তার যে বইটা আছে, আর মেশিনারিতে তোমার খুরমি গুপ্তা যে বইটা আছে। মেশিনারিটা অত জানবো না, ফ্লুইড মেকানিক্সটা বল। তাহলে ফ্লুইড মেকানিক্স আমি একটা বলবো, কারণ আমিও নেগি স্যার থেকে করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ফ্লুইড মেকানিক্সটা নেগি স্যার থেকে করেছিলাম। উনি মেকানিক্যালে হলেও খুব ভালো করেন, ওই জন্য জিজ্ঞাসা করলাম যে উনি মেকানিক্যাল থেকে ওনার কাছে পড়িস কিনা। তো দেখ উনি তো মানে উনি খুব মানে ভালোভাবে পড়ান, তো তোর ডাউট হওয়ার কথা নয়। বাট তুই ট্রাই করবি তো, মানে তুই টপিক অ্যাড্রেস কর, ঠিক আছে? যেটা বললাম তোকে আমি, তুই টপিক ওয়াইজ গুলো কিউ কর, টপিকটা বুঝবি তো কোন টপিকে ডাউট, ঠিক আছে? তারপর ওই টপিকে তুই ভিডিওটা দেখবি ইউটিউবে। তাহলে পুরো ফিল্ড মেকানিক্স থাকা দরকার নেই, তাহলে তুই ঘুরিয়ে ফেলবি। বুঝতে পারছিস আমার পয়েন্টটা, মানে কি বলতে চাইছি? হ্যাঁ বুঝতে পারছি। তুই টপিক ওয়াইজ গুলো কর, তুই টপিকটা সার্চ করবি ইউটিউবে, নট লাইক পুরো সাবজেক্টটা করে কি করছিস বা টেস্ট দিচ্ছিস, ঠিক আছে? আর তুই টপিক ওয়াইজ টেস্ট গুলো হওয়ার কথা, আই গেস ফিল্ড মেকানিক্স মানে যে কোনো টেস্ট দিলে হচ্ছে। টপিক ওয়াইজে মানে ধরো পার্টিকুলারলি ধরো আমি যদি বলি দুটো টপিক নিয়ে কোনো টেস্ট হচ্ছে, ওটাতে আমার প্রবলেম হচ্ছে না। কিন্তু ধরো আমার প্রবলেম হচ্ছে ধরো একসঙ্গে 2-3টে সাবজেক্টের পার্টিকুলারলি যেটা একটা টেস্ট হয় ওটার। আচ্ছা ওটা এখন দিস না, তোর দরকার নেই, অগাস্টে ওগুলো দরকার নেই, ঠিক আছে? ওগুলো অক্টোবর থেকে দেওয়া শুরু কর, তাহলে তোর হবে দেখবি। আগস্ট ইজ টু আর্লি টু ফর দ্যাট। আমি তোকে এটা মানে ওপিনিয়ন দিচ্ছি আমার, আর মানে এটা তোর পরে বুঝবি। তোর এখন 2-3টা সাবজেক্ট একটা টেস্ট দিতে যাস না, ঠিক আছে? হার্ডলি একটা সাবজেক্ট দে এখন গেটের জন্য। অক্টোবরের আগে দিস না, ঠিক আছে? অক্টোবরে তুই ট্রাই করবি অক্টোবরটাকে তো সিলেবাস একদম ভালোভাবে কমপ্লিট করে রাখার। অক্টোবর থেকে 2-3 সাবজেক্ট একসাথে দিবি যখন দিবি, আর তারপর ডিসেম্বর থেকে ফুল লেন্থ দিবি, ঠিক আছে? ঠিক আছে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ওয়েলকাম। দাদা একটা কোয়েশ্চেন সবসময় আসে যে আমরা জানি আমাদের ক্যাম্পাস লাইফে অনেক কিছুই আছে, বাট স্টিল আমরা যারা উই আর দ্য গেট এক্সপিরিয়েন্স, তো আমাদের টার্গেট হচ্ছে একটা গেটে স্কোর করা। তো সেখানে কিছু তো ডিস্ট্রাকশন আসবে, তো ওই জিনিসগুলোকে একটু কন্ট্রোল রেখে মানে মজাটাও আমি নেব, প্লাস আমার যাতে ওগুলো ডিস্ট্রাকশন না হয়ে যায়, যাতে আমার পড়াশোনা হ্যাম্পার না হয়, তো সেটাকে আমরা কিভাবে দুটো ম্যানেজ করবো? দেখ ম্যানেজ করে অত অসুবিধা হয় না, যদি নিজে থেকে মানে জানিস। তোর আগে টাইম ম্যানেজমেন্ট করে রাখবি। ধর আমি যেটা করতাম যে আমি ধর সপ্তাহে বা মাসে 1-2টো সিনেমাই দেখবো, মানে এরকম না আমি ধর প্রত্যেক দিন চলে যাচ্ছি সিনেমা দেখতে বা প্রত্যেক দিন ক্যাম্পাসে কাটাচ্ছি, সেরকম না। লাইক একদিন ধর ল্যাব হলো, ল্যাব 4:30 শেষ হলো, 5টা থেকে চললো। তো সব মিলে বন্ধুরা মিলে প্রিন্সেপ ঘাট চলে গেলাম, আমরা গেছিলাম আগের বছর ফেব্রুয়ারি মাসে। ধর ল্যাব শেষ হলো, ল্যাব শেষ করে সব প্রিন্সেপ ঘাট চলে গেছিলাম। এরকম ভাবে 1-2 দিন প্ল্যান বানাবি। তবে রোজ তো আর বলবো না যে রোজ চলে যা ময়দান, রোজ চলে যা মানে সিনেমা দেখতে সাউথ সিটি, এরকম মানে মাঝে মধ্যে প্ল্যান মানে এরকম ট্রাই করবি যেন তুই পুরোপুরি ডিটেলস না হয়ে যাস। কারণ মানে এই জিনিসটা তোরা পরে খুব মিস করবি তোরা পরে গিয়ে, মানে তোরা কখনো আর মানে এখন তোর সাথে হয়তো তোর বন্ধু রোজ দেখা হচ্ছে, তুই রোজ ক্যাম্পাসে দেখছিস, কিন্তু 2 বছর পর এরকম আসবে তোর সাথে তোর বন্ধু 6 মাস পর দেখা হবে বা 1 বছর পর দেখা হবে। তো দ্যাটস অল, মানে এটা আমি একটা ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এটা আমি এখন দূরে আছি ক্যাম্পাস থেকে, তা আমি এখন এই জিনিসগুলো ফিল করছি, এই জন্যই বললাম। বাকি গেটে ফোকাস কর, আর ক্যাম্পাস যাবি মানে ভালোভাবেই যাবি ক্যাম্পাস, মানে অতটাও মানে ডিটেলস হওয়ার দরকার নেই সত্যি বলতে। আসলে সেকেন্ড ইয়ারে তো একদমই চাপের কিছু নেই। সেকেন্ড ইয়ারে চাপ হতে পারছো একমাত্র শুধু ট্রান্সপোর্ট ফেনোমেনা, ঠিক আছে? সাবজেক্টটা ওটা তোদের পরের সেমিস্টারে আছে। বাকি সেকেন্ড ইয়ারে চাপের সেরকম কোনো সাবজেক্ট নেই আমার মনে হয়। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে তাহলে চ্যাটে লিখতে পারে। থাকলে করে ফেল, কিন্তু আমার তাড়া নেই কোনো, তো চাপে কিছু নেই, থাকলে করে ফেল। যারা কোশ্চেন করতে চাস মাইক অন করেও করতে পারিস, কোনো অসুবিধা নেই।
মানে এটা চান্স তো বারবার আসবে না, দাদারও কাজ থাকবে আর বারবার তো সেশনও অর্গানাইজ করা হবে না, তো ফিল ফ্রি টু আস্ক। দেখ আমিও আমি আমি নিজে একটা আমি এরকমই ছিলাম, মানে চাপের কিছু নেই ভাই, দেখ ডাউট থাকলে করে ফেলিস। আমিও এরকম অনেক সেমিনারে গেছি, আমি হয়তো কোশ্চেন গুলো আস্ক করিনি কখনো কখনো, তো ওটা চাপের মানে তুমি ভাবার কিছু নেই ভাই, মানে কোনো কোশ্চেন লাগলে ফিল ফ্রি টু আস্ক অবভিয়াসলি, আর না থাকলে জোর করে কোশ্চেন করতে পারবো না। হ্যালো দাদা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বল। দাদা বলছি যে আমি অনেকে দেখছিলাম যে রিসার্চ ইন্টার্নশিপ গুলো করে, মানে এই তোমার বন্ধুরা যে এই রিসার্চ ইন্টার্নশিপ গুলো কি প্লেসমেন্ট হেল্প করে? মানে রিসার্চ ইন্টার্নশিপ গুলো তো কি মানে প্লেসমেন্টের রেসপেক্টিভে কি কাজে লাগে, নাকি মানে এমটেক করতে গেলে ওই রেসপেক্টে কাজে লাগে? দেখ আমি রিসার্চ ইন্টার্নশিপ আমার একটা বন্ধু বলছে, তাকে তুই চিনবি হয়তো, আদিত্য চক্রবর্তী বলে, সে কিন্তু মানে জার্মানিতে যাচ্ছে কিন্তু সেই মিস করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে যদি আমি বলি, ধর মাইটেক্সের জন্য যদি তোর মানে ওই রিসার্চ তোর লাইনে তোর ইন্টারেস্ট থাকে, ধর মাইটেক্স বা যেগুলো হয় আর কি, সেখানটার জন্য অবশ্যই ইট উইল বি হেল্পফুল। তবে প্লেসমেন্টে কতটা হেল্প করে সেটা আমার জানা নেই। আর গিটের জন্য বলতে গেলে শুধুমাত্র আইআইসি ব্যাঙ্গালোরে হেল্প করে, ঠিক আছে? বাকি এমটেক গুলো তো দেখে না, বাকি এমটেক গুলো জাস্ট ওগুলোতে মানে গেটে র্যাঙ্কই হয়ে যায়। আইআইসি ব্যাঙ্গালোর যেটা, সেটা পুরোপুরি রিসার্চ বেস, ঠিক আছে? ওখানে যারা এমটেক করে তারা পুরোপুরি একদম রিসার্চের জন্যই করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওটা খুব হেল্প করে। আর বাকি যদি ফরেন এমএস করতে চাস বা ধর তুই রিসার্চ লাইনে যেতে চাস, তাহলে ঠিক আছে অবভিয়াসলি। তবে রিলায়েন্সে জব পাওয়ার জন্য বা ধর কোনো ভালো কোম্পানি জব পাওয়ার জন্য, রিলায়েন্স এক্সাম্পল হিসেবে দিলাম, ধর রিলায়েন্স বা ধর কোম্পানি জব পাওয়ার জন্য তো রিসার্চ ইন্টার্নশিপ ম্যান্ডেটরি না, মানে কখনই হতো না। এমনকি তো 2-3টে মানে তোর ট্রেনিং ম্যান্ডেটরি না। ট্রাই করবি তোর মেজর প্রজেক্ট যেটা হবে থার্ড ইয়ারে, মেজর বা মাইনর, সেটা খুব ভালোভাবে করার, যেন ওটা তোর মনে থাকে। প্লাস একটা ইন্টার্নশিপ বা ট্রেনিং করতে, ঠিক আছে? লাইক ধর যে কোনো ট্রেনিং হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হোক বা ধর যে কোনো জায়গায় হোক, নট নট নেসেসারি কি ইন্টার্নশিপ পেতেই হবে, ঠিক আছে? ট্রেনিংও যথেষ্ট হেল্পফুল। মানে যে কোনো যাদবপুরের মানে যে কোনো ব্যাচ থেকেই ধর 10-12 জন ইন্টার্নশিপ পায়, বাকি 80-80 জন ট্রেনিং এ যায়। আমি নিজেও ট্রেনিং এ গেছিলাম। তো ট্রেনিং ইন্টার্নশিপ কয়টা বিক্রি ফেলে, শুধু ইন্টার্নশিপে তোর টাকা দেবে, ট্রেনিং এ তোর টাকা লাগবে, এটাই আর কি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারলি তো মানে আমার পয়েন্টটা, যে কোথায় কোথায় কাজে লাগবে। ঠিক আছে। একজন চ্যাটে কোয়েশ্চেন করেছে যে ইজ ইট নেসেসারি ফর প্লেসমেন্ট টু হ্যাভ ইন্টার্নশিপ? আমি তো এটাই বললাম, একদম নেসেসারি না এটা। এবার ইন্টার্নশিপ করলে অনেকের ইস্যু হয়, আমি ধর নাম বলবো না, মানে অনেককে দেখেছি যেটা, মানে সে এক জায়গায় ইন্টার্নশিপ করেছে কিন্তু সে চায় না তার ওখানে জব হোক, মানে তার হয়তো সেখানে মানে তার ভালো লাগেনি এখানে ইন্টার্নশিপ করতে। কিন্তু একটা যেহেতু ইন্টার্নশিপ করার পর যেহেতু পিপিও একটা অফার আছে, তো সে ডিক্লাইন করতে পারে না। তো এটা একটা খুব অনেকের ক্ষেত্রে হয়। এটা এমনি বললাম, ইন্টার্নশিপ পেলে অবভিয়াসলি দ্যাট গুড। তবে এটা একদমই না যে ইন্টার্নশিপ মানে না পেলে জব পাবে না তুই, ঠিক আছে? তো এটা একদমই না। মানে আমি তো বললাম এবারই, মানে যে কোনো ভালো ব্যাচ থেকেও 10-15 জনই ইন্টার্নশিপ পায় হার্ডলি, যদি আমি কোর ব্যাচের কথা বলি, মানে আইটি সিএসি গুলো বাদ দিয়ে বলি, ওগুলোতে তো মানে নন করে সুযোগ যথেষ্ট বেশি থাকে। তবে কোর ইন্টার্নশিপ বরাবরই খুব কমই হয়। আমাদের ব্যাচে বলছি, আমাদের ব্যাচে হানিওয়েলে 3 জন ইন্টার্নশিপ পেয়েছিল, রিলায়েন্সে 3 জন পেয়েছিল, আর পিডলাইটে 2 জন পেয়েছিল, আর এক্সাম মুভি 1 জন পেয়েছিল। আর বাকি 3-4 জন মাইটেক্সে গেছিল, ঠিক আছে? আর বাকি 5-6 জন রিসার্চ ইন্টার্নশিপে গেছিল, যেগুলো আইআইটি বা আইআইসি তে হয়। বাকি আমরা 70 জন মতো আমরা মানে বাকি ট্রেনিং গেছিলাম। লাইক আমাদের ব্যাচে প্রায় 20-25 জন মতো হলদিয়াতেই ছিলাম আমরা একসাথে, মানে 20 জনের ব্যাচ একটা হলদিয়া গেছিলাম। বাকি অনেকজন মুম্বাই গেছিল, ওএনজিসি ট্রেনিং করেছিল। ট্রেনিং যথেষ্ট ইম্পর্টেন্ট। লাইক যদি আইওসিএল বা ওএনজিসি বা হলদিয়া ট্রেনিং করিস না, সেটা তোর অনেক রিজিউমে তো ইন্টার্নশিপের ইকুইভ্যালেন্ট। মানে ইন্টার্নশিপ করেও তুই যে এক্সপিরিয়েন্সটা পাবি, তুই সেখানে আইওসিএল, হলদিয়া, ওএনজিসি তে তো ট্রেনিং করেও সেই সেই লেভেলে তুই এক্সপিরিয়েন্সটা বা এক্সপোজারটা পাবি, যেহেতু প্লেসমেন্টে হেল্প করবে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, ইন্টার্নশিপ না পেলে প্লেসমেন্ট হবে না। তবে হ্যাঁ, গিভ ইউর বেস্ট ফর গেটিং ইন্টার্নশিপ অ্যাজ ওয়েল। অল দ্য বেস্ট। আরেকজন জিজ্ঞাসা করেছে যে ইন্টারভিউতে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আর সার্টিফিকেট দেখতে চায়, না শুধু ওই বেসিসেই কোয়েশ্চেন করে? না না, আমার তো দেখতে চাইনি, এবার হয়তো কিছু কিছু ইন্টারভিউতে দেখতে চায়। তবে হ্যাঁ, একটা কথা আমি বলছি, যে ইন্টারভিউতে না দেখতে চাইলেও আমার যখন থার্ড ইয়ারের শেষে প্লেসমেন্টের জন্য শুরু হয়েছিল, একটা ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে? সেই ফর্ম ফিল আপটা চেয়েছিল, ঠিক আছে? এবার কলেজ থেকেই হয়, এপিটি হয়তো কন্ডাক্ট করে সেটা। সেখানে আমার ইন্টার্নশিপ সার্টিফিকেট দেখতে চাই, মানে সবাইকে সাবমিট করতে হয়, তো সেখানে করতে হয়েছিল আমার। তবে কোনো কোম্পানি ডাউট করবে না তুই ইন্টার্নশিপ করছিস কি করিসনি। দে উইল আস্ক ইউ কোয়েশ্চেন, আর কোশ্চেন দেখে তো ওরা স্পষ্ট বুঝে যাবে যে করেছিস কি করিসনি। লাইক আমাকে বলছি, আমাকে ইআইএল এ জিজ্ঞেস করেছিল হলদিয়া ক্যাপাসিটি কত, হলদিয়া প্ল্যান্টের ক্যাপাসিটি কত। আর হলদিয়া প্ল্যান্টের ক্যাপাসিটি কেউ গুগল থেকে কখনো বলতে পারবে না, ঠিক আছে? তো এই সামথিং কত ছিল, কিলোটন পার অ্যানাম, এটা আমি ট্রেনিং এ জেনেছিলাম, সেটা বললাম আমি। তো দে ওয়ার কোয়াইট ইমপ্রেস। তো ট্রেনিং এ যারা ট্রেনিং মানে যদি তুই সার্টিফিকেট লিখিস, যদি ট্রেনিং করেছিস,
ওরা বুঝে যাবে যে তুই ট্রেনিং করেছিস, ঠিক আছে? দে উইল নট আস্ক লাইক তুই মানে প্রমাণ দাও তুই করেছিস বা কিছু। ওরা এমন কোশ্চেন করবে যেটাতে ওরা বুঝে যাবে তুই করেছিস কি করিসনি। এন্ড আফটার অল দিস ইজ হোয়াট ম্যাটার্স। তোর চোখে যখন যদি তুই কোথাও ট্রেনিং করিস, লাইক ধর সেখানে অয়েল এন্ড গ্যাস রিফাইনারি আছে, দে উইল আস্ক ইউ কোশ্চেন অফ ডিস্টিলেশন ইউনিট অফ দ্যাট। তো জিজ্ঞেস করবে ডিস্টিলেশন ইউনিটের সাইজ কিরকম, কি কি মেইন প্রোডাক্ট হয়। সেখানে যদি স্ট্যামার করিস বা তুই বলতে না পারিস, তোরা বুঝে যাবে তুই ট্রেনিং করিসনি। এটা একটা খারাপ ইমপ্রেশন ছেড়ে যাবে। আর যদি তুই সেটা ভালোভাবে অ্যান্সার দিতে পারিস, দে উইল বি ক্লিয়ার দ্যাট তুই ইন্টার্নশিপ করেছিস। তো এটাই আর কি। তো অবশ্যই ট্রেনিংটা করিস, একটা ট্রেনিং অবভিয়াসলি মানে নেসেসারি, মিনিমাম একটা করাই উচিত। আর লাস্ট একটাই কোয়েশ্চেন নেওয়া হচ্ছে যে অনলাইন কোচিং বেস্ট ফর গেট প্রিপারেশন। দেখ এই ব্যাপারে আমি কোনো মানে কমেন্ট করবো না। তোমার কোশ্চেনটা কি বলি, অনলাইন কোচিং বেস্ট ফর প্রিপারেশন? হ্যাঁ, কোন অনলাইন কোচিংটা ভালো হয় গেটের জন্য, যদি একটু বলো প্লিজ। আমার চ্যাট করতে গিয়ে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, থাম। হ্যাঁ, কোশ্চেনটা কি বলে বলতো একবার। হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল যে কোন অনলাইন কোচিং ভালো হয় গেটের জন্য। এটা আমি 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 যেহেতু আমার সময় একটা ঘটনা বলছি, আমি একটা অনলাইনে কোচিং এ পড়তাম, ঠিক আছে? সেই কোচিংটা ইন্ডিড ওয়ান অফ দ্য বেস্ট কোচিং, ঠিক আছে? এবার আমাদের যে আস্তে আস্তে সেই কোচিং এর দুজন ফ্যাকাল্টি বেরিয়ে আলাদা একটা কোচিং ইনস্টিটিউট করে, ঠিক আছে? তো ওই দুজন ফ্যাকাল্টি আমার খুব ক্লোজ, আমি তাদের থেকে অনেক কিছু শিখি। সুতরাং আমি যে দুটো মানে আমার পক্ষে সেটা মানে এক ধরনের একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে যাবে, কারণ আমি দুটো কোচিং ইনস্টিটিউটের নাম বলবো, কারণ আলটিমেটলি সেই দুজন ফ্যাকাল্টির থেকে আমি পড়েছি। তো আমি কেমিক্যালের জন্য বলছি যে আনএকাডেমি বা গেট 20 দুটোই যথেষ্ট ভালো কোচিং ইনস্টিটিউট। তো যে কোনো তুই তোর পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হয়, ইউটিউব দেখবি বা স্যারদের লেকচার দেখে তোর যেটা মনে হয় সেই কোচিং ইনস্টিটিউট নিতে পারিস। আর বাকি যদি ব্রাঞ্চের অন্য ব্রাঞ্চের যদি কথা বলতে বলিস, আমি গেট 20 ফর ওনলি ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো অন্য ব্রাঞ্চের কোনো প্রশ্ন আসে না। এবার যদি মেকানিক্যাল বা অন্য কিছু বলি, তাহলে আমি অনলাইনের মধ্যে আমি বলবো আনএকাডেমি বেটার। কারণ আনএকাডেমি মানে ইভেন্টে আমি গিয়েছিলাম, যেটা গেটের পর হয়, মানে গেটে গেছিলাম আমার, সেখানে আমি অনেক মেকানিক্যাল ফ্যাকাল্টি দেখেছিলাম। ধর এস কে মন্ডল স্যার আছেন, নীল স্যার আছেন, আরো অনেক এরকম ফ্যাকাল্টি আছেন। কোন গিল বলে একজন আছেন, গিল জাসপিট গিল স্যার বলে একজন আছেন। এরকম অনেক ভালো ভালো স্যার আছেন যারা মানে মেকানিক্যালের জন্য খুব ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আমার মনে হয় না অনলাইনে মানে একাডেমি মানে কম্পিটিটিভ ভাবে সেরকম কেউ আছে অনলাইন সার্কেলে যদি বলি আমি। আর মেরিজের ব্যাপারে আমার অতটা জানা নেই, মেরিজ অনলাইনে কিরকম করে। অফলাইনের জন্য মেরিজ খুব ভালো একটা কোচিং ইনস্টিটিউট, ওটাও কেমিক্যালের নেই। আর গেট ওয়ালার ক্ষেত্রে আমার যেটা মানে ইস্যু মনে হয়, আমার পার্সোনাল বলছি আমি, গেট ওয়ালার ক্ষেত্রে মানে খুব ভোলাটাইল লাগে আমার গেট ওয়ালা জিনিসটাকে। কারণ অনেকেই দেখবি তুই যেই ক্ষেত্রে মানে নিজের ক্ষেত্রে ফ্যাকাল্টি ছেড়ে চলে যায় মিডওয়েতে, মানে হয়তো কিছু কন্ট্যাক্ট বা কিছু থাকে বা কোনো ইস্যু থাকে হয়তো। লাইক নিগেটার একটা টাইমে কিন্তু গেটওয়ালা জয়েন করেছিলেন, উনি আমার ছেলে আনএকাডেমি চলে এসেছেন। তো অনেক ক্ষেত্রে হয়তো ধর লোকে গেটওয়ালা নিয়ে নেয়, কিন্তু পরে মানে হয়তো তুই নিজেই সাফার করে। এই জন্য আমি বলবো যে মানে তুই যে কোনো ব্রাঞ্চে আনএকাডেমি বা গেট 20 প্রেফার কর। বা তার আগে যেটা বলবো, তুই ইউটিউবে সার্চ করে না একবার টপিকটার নাম, দেখ সেই ফ্যাকাল্টি কিরকম পড়াচ্ছে ইউটিউবে। কারণ ইউটিউবে তুই 2-3 লেকচার করে বুঝতে পারবি সেই ফ্যাকাল্টির কোয়ালিটি কিরকম। আমিও আবার ইউটিউব থেকে জেনেছিলাম, কারণ আমাদের সময় অত ক্রিয়েট ছিল না আমার অনলাইন এডুকেশনের। কারণ হয়তো সবাই মোস্টলি সবাই 2018-19 অব্দি সবাই হয়তো পড়তো, ঠিক আছে? তো ওটাই আর কি। তো আমাদের হাতে আর বেশি সময় নেই। তো আজকে প্রথমেই দাদাকে তো একটা বিশাল বড় থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সাথে এতটা টাইম স্পেন্ড করে এত ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য। আর আজকে সেশনটা সত্যি মানে খুবই ইনফরমেটিভ ছিল, ইনোভেটিভ তো অবশ্যই ছিল। আর ফ্রম বিহাফ অফ দ্য জুনিয়র যারা যারা এখানে ছিল, এটা আমাদের কাছে সত্যি খুবই বড় পাওয়া। যেভাবে তুমি আজকে আমাদের সাথে এতটা ফ্রেন্ডলি ভাবে ইন্টারঅ্যাক্ট করলে, যেভাবে আমাদের প্রবলেম গুলোকে অনেকটাই সলভ হলো আর কি। আমরা যারা নতুন যারা যারা শুরু করবো গেটের প্রিপারেশনের জন্য, মানে একটা আলাদাই কনফিডেন্স বুস্ট আপ হলো। বাট প্রবলেম ওটাই যে সময়টা কম। আশা করছি ভবিষ্যতে আরো তোমাকে একটু আরো জ্বালাতন করবো। অবভিয়াসলি নো ইস্যু। আমার তরফ থেকেও থ্যাংক ইউ দাদা। হ্যাঁ বল। আমার তরফ থেকেও থ্যাংক ইউ সময়টা দেওয়ার জন্য তোমার। তো আজকে সেশনটা এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ এখানে থাকার জন্য, খুব পেশেন্সলি দাদার কথাগুলো শোনার জন্য। চল বেরোবো আমি। হ্যাঁ দাদা একদম। চল টাটা, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট দাদা।